ভাইয়া আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে এই দেখো চর মেরেছে। ছি আবির, এগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেলেন মাসুদ ভাইকে। আপুকে ঝটকানে মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসে হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবা, নাহলে আমি তোমার গায়ে হাত ওঠাতে বাধ্য হব। ভুলে যাবো তুমি আমার শালাবাবু। সবই আমার ভাগ্যের লেখন রে বান্ধবীর, সব আমার পাপের কাজের ফল। যাক তাহলে মিতু কিছুটা মানুষ হয়েছে, তবে একদিনের মাইরে মিতু এতটা বুঝবে, বা ভালোই। একটুবার আমি বসা থেকে উঠে অপারেশনের কিছু জিনিস দেখে নার্সকে বলতে লাগলাম, এটা কি ওটা কি। নার্স কিছুটা বিরক্ত হয়েই গেল, অনুমায় বলে বসলো, আবির, তুমি এমন করছো কেন? না সবকিছু জানার কৌতূহল জেগেছে গো, তাই আর কি। একটু পর আপু আসলো, এসে মিতুর পাশে বসে মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে সব জানতে চাইলো। মিতু আপুর হাত চেপে ধরে কিছু বলতে যাবে, কিন্তু মাসুদ ভাই চলে আসলেন। মাসুদ ভাই এসে অনুকে বললেন, অনু, তুমি থেকে বাকিদের চলে যেতে বলো। অনু, তুমি থেকে বাকিদের চলে যেতে বলো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি আর আপু বের হয়ে আসলাম। আপুকে যেতে বলে আমি জানালার কান পেতে রইলাম, কেননা মাসুদ সাহেবের হাতে আমি একটা কাগজ দেখেছি। কাগজটা আমি যা সন্দেহ করছি তাই কিনা বোঝার জন্য আমি কান পেতে রইলাম। নিতু, এই নে ডিভোর্স পেপার। আপু সাইন করে দিয়েছে, এবার তুই কর। এবার আমি জানালার পর্দা সরিয়ে দেখলাম, সত্যি তো আমি যা ভেবেছি তাই। আহা, আমার যেন আজ বড়ই নাচতে ইচ্ছে করছে। তাই রে নাই রে ওরে। মিতু, আজ কেমন লাগছে তোমার? এবার বোঝো ইটমালা পাটকেলটা অবশ্যই খেতে হয়। আর মাসুদ সাহেব, এবার বোঝেন ভাই হয়ে নিজের বোনের হাতে ডিভোর্স লেটার দিয়ে তাদের সাইন করতে বলাটা কতটা কষ্টের। আমি আপুর কাছে চলে আসছি আর ভাবছি, মাসুদ সাহেব মিতুকে অপুর মতো ছেলের সাথে কেন বিয়ে দিতে রাজি হলো? আবার বিয়ে দিল, আজকে আবার ডিভোর্স, এসবের কারণটা কি? না জানি এই কথাগুলো কোনোদিনও জানা হবে কিনা, তবে জানার জন্য বেশ আগ্রহ জাগছে যেন। আপুর কাছে এসে দেখি আব্বু ও আপু বাসায় চলে আসবে বলে প্রস্তুত। বাসায় চলে আসবো বলে গাড়িতে উঠলাম, আব্বু গাড়ি চালাচ্ছেন আর আপু আমার ঘাড়ে মাথা রেখে অনবরত কেঁদেই যাচ্ছে। আমি কি বলে আপুকে সান্ত্বনা দেবো বুঝছি না। একবার ভাবছি, আপু কেঁদে লাভ কি? সবই তো ভাগ্যের লেখন, কপালে যা আছে তা তো হবেই। আর যে তোর আমার এত বড় ক্ষতিটা করছে সেও তো আজ সুখে নেই। তোর সাথে যেটা হয়েছে তার সাথেও ওটাই হয়েছে, ঠিক পাপের সাজাটা পেয়েছে যেন। আপু চোখটা একটুখানি মুছে বলে বসলো, ভাই, আমার মতো মিতুর জীবনটা নষ্ট হয়ে যাবে রে। আপুর কথা শুনে আমি মনে মনে বললাম, মিতুর জীবনটা নষ্ট হয়ে যাবে মানে কি আপু? অলরেডি নষ্ট হয়েই গিয়েছে তো। ভাই দেখেছিস, ওনার আজও আমাদের উপর কতটা রাগ রয়েছে। আমাদের দেখে আমাদের সাথে কথা বলবে না বলে অনুকে নিয়ে আমাদের বেরিয়ে যেতে বলল। আপু, আপু আমার মনটা না একটা কথা বলছে, বলবো আপু? ভাই বল। আপু তুই দেখিস, আমার যখন মিষ্টি একটা ভাগ্নি বা ভাগ্নে হবে, তখন মাসুদ ভাই নিশ্চিত নিজ সন্তানের দিকে তাকিয়ে আবার তোকে মেনে নেবে। এক সময় মনে সব ভুলে যাবে। তাই যেন হয় ভাই, তবে আমার মনে হয় কি ও আমায় আর মেনে নিবে না রে ভাই। নিবে আপু নিবে, ওনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখিস, একসময় উনি অবশ্যই সব মেনে নেবেন। আমরা বাসায় পৌঁছে গেলাম, একটু ফ্রেশ হয়ে বসতেই অনু আমায় ফোন করলো। বলো অনু। আবির, একটা কথা বলবে? তোমাদের সাথে মাসুদ ভাইয়াও ও মিতু কি হয়েছে? কিছু না তো। কিছু না মানে? নিজের বউকে ও শালাবাবুকে উনি বার হয়ে যেতে বললেন কেন তাহলে? আর আমি যখন বললাম লাবণ্য আপু মা হতে চলেছেন, তাহলে উনি এ কথা শুনে মন মরা হয়ে গেলেন কেন? তোমাকে সময় করে একদিন আমি সব বলবো, এখন তুমি আমায় একটা কথা বলো তো অনু। কি কথা বলো? আসলে মাসুদ সাহেব মিতুকে কেন অপুর সাথে বিয়ে দিল, আর অপুই বা কেন মিতুকে ডিভোর্স দিল, জানো কি তুমি? না তো আবির, আমি কিছুই জানি না। ও আচ্ছা অনু, পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আজ আব্বু আমি ওয়ার্কশপে যাওয়ার জন্য বাইরে হতেই আপু এসে বললো, আমিও যাব। আমি বললাম, না আপু তুই আজ থেকে বাসায় থাকবি, কেননা আমাদের মাঝে নতুন একটা অতিথি আসছেন। আপু একটু লজ্জা পেয়ে বললো, আচ্ছা ঠিক আছে ভাই। আব্বু আর আমি ছুটলাম ওয়ার্কশপে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন আব্বু এসে বললো ওনার শ্বশুর মশাই মানে আমার নানা নাকি মারা গিয়েছেন। আব্বুর সাথে আমি যাব বলে বের হতেই
আপু এসে বললো আপুও যাবে। না আপু, তোর এই অবস্থায় ওখানে যাওয়াটা ঠিক হবে না, তুই বাসায় থাক। না ভাই, আমি যাব। উনি আমাদের নানা একবার তো শেষ বেলায় বিদায় দিয়ে আসে। আচ্ছা আপু চল তাহলে। আপু গাড়ি স্টার্ট দিলে আপু আমি গাড়িতে উঠে বসলাম। ফোনটা বেজে উঠলে কল রিসিভ করতে অনু বলল, কাল থেকে তো কলেজ খুলবে, কলেজে আসবে না? আর প্রথম বর্ষের রেজাল্টও খুব তাড়াতাড়ি স্যারেরা দিয়ে দিবেন মনে হয়। না অনু, আমি কয়েকটা দিন কলেজে যাব না, পরে কথা হবে, গাড়িতে আসি বলে ফোনটা কেটে দিলাম। আমার সাথে এগুলো কী হতে শুরু করে দিল বুঝছে না। মনে হচ্ছে একদিক গড়ছে অন্যদিক ভাঙছে, ভাগ্যটা যেন আমার সাথেই খেলা শুরু করে দিয়েছে। তবে হয়তো এই খেলাটা আমার সাথে নয়, আমার চারপাশের মানুষদের ওপরও হচ্ছে। এক বাসা গেটের দিকে আব্বু গাড়ির স্টিয়ারিংটা ঘোরালো, গেটের দারোয়ান নেই, মনে হয় মালিক মারা যাওয়ায় উনি ভেতরে গিয়েছেন। গাড়ি হতে আব্বু নামতে গেলে আমি আব্বুকে বলে উঠলাম, আব্বু তুমি বসো, আমি গিয়ে গেটটা খুলছি। আমি গাড়ি থেকে নেমে গেট খুলে সামনের দিকে ঠেলা দিতেই দেখি আমার নানার বাসা, না যেন রাজপ্রাসাদ। আমি তাক লাগিয়ে চেয়ে থাকলাম। আব্বু সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতেই আমার মনে হয় হুঁশটা ফিরলো। আমি গাড়ির পেছন পেছন যেতে থাকলাম আর চারপাশটা দেখতে লাগলাম। বাসার ভিতরে ঢুকে দেখি একটা মরা বাড়িতে যতটা মানুষ থাকে তার তুলনায় অনেকটা কম। দু একজন কান্না করছেন। আপু গিয়ে আমার সৎমার পাশে বসলো এবং কান্না জুড়ে দিল। কান্নার কি আছে, উনি তো আমাদের, মানে আপু আমাকে এতিম করে দেওয়ার মূল কারিগর। ওনার মৃত্যুকে কান্নার কি আছে, কিছু নেই তো। আপু যেন একটু বেশি আবেগপ্রবণ। বাসার দুইজন দারোয়ান ও একজন কাজের মানুষ আমাকে এসে সব ব্যবস্থা, মানে কাফনের কাপড়, কবর, জানাজা এগুলো ব্যবস্থা করতে বললো। যাই হোক, উনি তো মারাই গেছেন, ওনার উপর রাগ ক্ষোভ পুষে রেখে লাভ কি, তার চেয়ে ওনাকে মাফ করে দেওয়াই ভালো হবে। যাই সব ব্যবস্থাটা করি। সব আয়োজনের শেষের দিকে এখন নানাকে বাসা থেকে খাটিয়ে করে বার করার পালা। আমরা যখন খাটিয়ে নিয়ে বাসায় ভেতরে গেলাম তখন যেন কান্নার ঢোল পড়ে গেল চারিদিকে। বুঝলাম আসলে একটা মানুষ মারা গেলেও বাসার ভেতরে যতক্ষণ না থাকে ততক্ষণ যেন মনে হয় উনি বাসার আশেপাশেই হয়তো আছে, কিন্তু এই খাটিয়ে যেন মানুষটাকে চিরজীবনের মতো বাসা হতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়। এর জন্যই সবাই হয়তো এখন কান্নায় ফেটে পড়ছে। খাটিয়ে নিয়ে জানাজা শেষ এবং সব কিছু শেষ করে আবার নানাই বাসায় ঢুকলাম। আমার সদমের পাশেই আপু সহ বেশ কিছু মহিলা বসে আছেন, অনেকেই কান্না করছেন, কেউ বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমি গিয়ে একটু দূরে এক পাশে বসলাম। খেয়াল করে দেখছি আমার সৎমা আমার দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকাচ্ছে, হয়তো ওনার চোখের ভাষা আমায় কিছু বলতে চাচ্ছে। এই ভাষা সবটা বাসলে কি বোঝাতে যাচ্ছে তা না বুঝলেও কিছুটা বুঝলাম। উনি হয়তো আপুর মতো আমাকেও ওনার পাশে চাইছেন, ভাবছেন হয়তো আজ যদি আবির আমার নিজের ছেলে হলে আমার পাশে বসে একটু হলেও কান্না করতো, আমায় বলতো, মা কেঁদো না তো, নানার কি হয়েছে, উনি আমাদের মাথার উপরেই ছায়ার মতো থাকবেন। আমি এবার উঠে গেলাম, আপু চল বাসে যাব। এই কথা শুনে উনি কিছুটা অবাক ও ওনার দৃষ্টিতে আমার দিকে তাকালো। উনি হয়তো এটা আশা করেনি আব্বু কিছু বলতে যাবে, কিন্তু আব্বু চলে আসলেন। উনি এসে জানালেন, আবির, আমরা এখানে 3-4 দিনের মতো থাকবো, বেশ কিছু কাজ আছে, আমরা তা করে চলে যাব। কি কাজ? আমি না বুঝে না শুনে মাথাটা নাড়িয়ে আব্বুকে জানালাম, আচ্ছা ঠিক আছে। রাতে একটু খেয়ে যে যার মতো করে ঘুমাতে চলে গেল। আপু সলমাইয়ের সাথে বসে এলো, আমিও চলে গেলাম ঘুমাতে। রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি, এক অদ্ভুত ধরনের সাদা কাপড়ে সারা শরীরটা জড়ানো কেউ এসে বলছে, আমার মেয়েটা এতিম, ওকে তোমরা মাফ করে দিও, সব দোষ আমার মেয়েটার কোনো দোষ নেই, দয়া করে ওকে তোমরা দেখে রেখো। কে সেই ব্যক্তি যে স্বপ্নের মধ্যে এসে এসব বলছে? তার মুখটা স্পষ্ট না দেখতে পেলেও বুঝলাম এটা হয়তো আমার নানা। একটু পর আমার ঘুমটা ভেঙে গেল, বিছানায় উঠে বসলাম। ঘড়িতে তাকে দেখি সময় ভোর 5টা বাজে। এখন আর ঘুম আসবে না, যাই ফ্রেশ হয়ে আসি বলেই এক জানালার পাশ দিয়ে যেতেই আমি কারো গলার শব্দ পেলাম। এত ভোরে কে কথা বলছে? রাতে ঘুমায়নি নাকি? কৌতূহলবশত জানালা দিয়ে তাকে দেখতেই জানালার পাশে গেলাম। জানালা দেখে তাকে দেখি আপু ঘুমাচ্ছে, পাশে আমার সৎ মা ও আব্বু বসে আছেন। আব্বুর হাতে একটা কাগজ টাইপের কিছু। আমার যা কিছু আছে সব তো আবির ও লাবণ্যরই, আর এই দলিল দিয়ে কি হবে? তোমার আব্বু তো এই দলিলে সবকিছু ওদের নামে লিখে দিয়েই গিয়েছেন, আবার তুমি লিখে দিয়েছ। আমি এগুলো দিয়ে কি করব? বরং আমার সবকিছু ওদেরকে লিখে দিব। এটা রাখো, তুমি ওরা ঘুম থেকে উঠলে সকালে ওদের বুঝিয়ে দিও। মা আমার আব্বুর বুকে মাথা রেখে একটু কান্না করতেছে। আব্বু বলল, ভেবো না, ওরা অনেক ভালো। দেখো, এক সময় দুজনই তোমায় মা বলে ডাকবে।
ওদের মায়ের আসনে তোমাকে বসাবে? আমি এবার চলে আসছি আর মনে মনে বলছি, জানি না আমাদের মায়ের আসনে বসাতে পারবো কিনা। তবে আমার সৎ মা নিঃসন্দেহেই ভালো মানুষ, তা বুঝতে আর বাকি রইল না। এতদিন ওনার প্রতি আমার যে ধারণা ছিল তা আজ ভুলে পরিণত হলেও হয়তোবা আমার নানাই আব্বুকে ফাঁসিয়েছিল ওনার মেয়েকে বিয়ে করার জন্য। কিন্তু আসলেই কি এমন বিষয়টা তা আমার সত্যই জানা নেই, হয়তো কোনোদিন জানতেও পারবো না। কারণ এই জানার জন্য এমন প্রশ্ন আমি ছেলে হয়ে বাবাকে করতে পারি না। তবে নানা ও সৎমা যে আপু আমাকে এই বিশাল সহায় সম্পত্তি সবকিছু লিখে দিয়ে গেছেন ভাবতেই আমার যেন অবাক লাগছে। পরিচয় আবার রুমে গিয়ে একটু শুয়ে পড়ে ভাবছি, আমার নানা সবকিছু আমাদেরকে লিখে দিয়েছেন কেন? তাহলে কি ওনার কোনো ছেলে মেয়ে নাই? উনি আর শুধু ওনার একটা মেয়ে? একটু পর আপু এসে আমার ডেকে বলল, ভাই, আব্বু ডাকছে তোকে। আপু তোর এই অবস্থা একটু চলাফেরা কম কর। বলে আব্বু রুমে গেলাম, আমার সাথে আপুও গেল। বসো এখানে। আমি বসে পড়লাম। বসে দেখি আমার সৎ মা আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাথায় যেন ফেলছে না। ওনার ফেসটা বলছে উনি যেন এই পৃথিবীর সব থেকে মিষ্টি ডাক, মা ডাকটা আমার মুখ থেকে একটা বার শুনতে চাচ্ছেন। শোনো আবির, তোমার নানার মৃত্যুর জন্য আমরা 4 দিনের দিন খাওয়া দাওয়ার আয়োজন করব, তাই তোমার সাথে আলোচনা করতে ডেকে পাঠিয়েছি। আচ্ছা আব্বু, এবার বুঝলাম আব্বু কেন কাল বাড়িতে না যেয়ে বললো আমাদের কিছু কাজ আছে। আমার সৎ মা ওই রাতের কাগজটা আমাকে বের করে দিল। আমি যদিও জানতাম এটা কিসের কাগজ আর কেনই বা দিলেন, তবু জানতে চাইলাম এটা কি আর কিসের কাগজ। আমার আব্বু মানে তোমার নানা, ওনার সব সহায় সম্পত্তি তোমাকে ও তোমার আপুকে লিখে দিয়ে গেছেন এবং আমিও সব লিখে দিয়েছি। আজ থেকে এই সব কিছু তোমাদের, এই সব কিছুর দলিল এটা বাবা নাও তুমি। আমার সৎ মার কথা শুনে আমি বুঝছি না আমি সব স্বপ্ন দেখছি না তো, নাকি আসলেই বাস্তবে। কাল রাতে যা দেখছি আসলে তা সত্যি। আমি কেন সব নেব? এগুলো তো আমার বাবার নয়, মানুষের কোনো কিছু তো আমি নেব না। ভাই, এগুলো কি বলিস? মানুষের কেন হবে? এগুলো আমাদের মায়ের। উনি না হয় আমাদের পেটে ধারণ করেননি, তাই বলে কি উনি আমাদের মা নন? শুধু পেটে ধরলেই কি মা হয়ে যায় ভাই? আপুর কথার উত্তর আমার কাছে নেই। তাছাড়া আপুর মুখের ওপরও আমি কোনোদিন কথা বলি নাই, তাই আপুর কথায় আমি মাথাটা এবার নিচু করলাম। আব্বু কিছু বলছে না, কারণ আব্বুর বলার মতো এখানে কিছুই নেই। একটু পর মাথা তুলে সামনে তাকা দিয়ে দেখি আমার সৎ মা কান্না করছেন এবং শাড়ির আঁচলটা দিয়ে চোখটা মুছছেন। বাবা, আজ যদি আমি তোমাদের মা হয়ে এগুলো তোমাদের দিতাম তাহলে তো অবশ্যই নিতে, তাই না? আসলে ডাক্তার আমায় বলেছিল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না। তাই যেদিন থেকে জানতে পারি তোমার আব্বুর ছেলে ও মেয়ে রয়েছে সেদিন থেকেই ভাবতাম আমি তাহলে তোমাদের পেটে না ধরেও মা হব, মা ডাকটা শুনতে পাবো। কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। কে বলেছে নেই মা? অবশ্যই আছে। আজ থেকে আমি তোমায় মা ডাকবো। বিছানা থেকে দোলটা তুলে নিয়ে বললাম, এটা তোমার কাছে রাখো। উনি এবার কিছুটা কান্না ভেজে কণ্ঠে সুখের হাসি দিলেন। এবার শুরু হলো নানার মৃত্যুর 4র্থ দিনে আমরা কিভাবে খাওয়া দাওয়ার সব আয়োজন করব তা নিয়ে আলোচনা ও পরিকল্পনা। সব পরিকল্পনা মাফিকই খাওয়া দাওয়ার আয়োজন শেষ হয়ে গেল। এবার আমাদের বাসায় চলে আসার পালা। আমি আর আব্বু গাড়িতে উঠে বসে আছি। আপু আসছে না। কি ব্যাপার, আপু আসছে না কেন? আপু না আসে আব্বু আমায় ভেতরে গিয়ে আপুকে নিয়ে আসার কথা বললো। আমি গাড়ি থেকে নেমে যেতেই আপু ও মা দেখলাম আসছেন। আপু গাড়িতে উঠে বসলো, মা বাইরে গাড়ি জানলার সামনে দাঁড়িয়ে রইলেন। আব্বু গাড়ি স্টার্ট দিতেই আপু আব্বুকে গাড়ি বন্ধ করতে বললেন। ভাই, একটা কথা বলি। বলো আপু। মাকে আমাদের সাথে নিয়ে যাবি? উনি তো এই বাসে পুরো একা 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 কিভাবে থাকবেন? আমি আপুকে ইশারায় বললাম, আমার নয় আব্বুকে বল। আপু যদি আব্বুকে বলে আমি জানি আব্বু না করবে না। এবার আপু আব্বুকে বললো, আব্বু সম্মতি দিলেন। আমি গিয়ে আব্বুর সাথে সামনে বসলাম আর আপু ও মা পিছনে বসলো। আমি ভাবছি জন্মের পর মায়ের আদর পাইনি, কিন্তু আমার ভাগ্য এসব লেখা থাকবে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এবার আমি সৎ মাকে নিজের মায়ের মতো পেয়ে গেলাম। জানি না মায়ের আদর কেমন হয়, উনি আমার সন্তানের আদর দেবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে উনি যে নিশ্চিত আমাদের নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন তা বোঝা যাচ্ছে। বাসায় চলে আসলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে শুয়ে রয়েছি। ব্যস্ততায় অনু অনেকবার ফোন করেছিল, ধরাই হয়নি, তাই অনুকে দিলাম ফোন। 1 বার 2 বার 3 বার ফোন দেওয়ার পর উনি এবার ফোন ধরলো। হ্যালো অনু, কেমন আছো? তুই কে রে কুত্তা? কি ব্যাপার, আমি রং নাম্বারে ফোন দিয়েছি নাকি? অনু তো আমায় কোনোদিন কুত্তা বলে না, আবার তুইও তো বলে না। ফোনটা সামনে নিয়ে দেখি না, এটা তো অনুর নাম্বারই। আবার ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই
এই, তুই আমার সাথে কথা বলবি না, আর কোনোদিন ফোনও করবি না। এবার বুঝলাম এটা আসলে অনুই চরম রেগে গিয়েছে, তাই ভেবে বলছে, অনু আমার কথা তো শোনো আগে। কিছু শোনার মতো নাই। বলে অনু এবার শুরু করে দিল বাংলা মন্ত্র পড়া। আমি চুপ করে থাকলাম, কেননা আমার একবার হলেও উচিত ছিল অনুকে সব বলার। ওটা না 5 মিনিট আমায় মন্ত্র শোনালো বাংলা ভাষায়। শেষ হয়েছে তোমার, এবার আমি কিছু কথা বলতে পারি? অনু চুপ করে বুঝলাম ওর মন্ত্র শোনানো শেষ। আমার নানা মারা গিয়েছেন, ওনার বাসায় গিয়েছিলাম, তাই ফোনটা ধরা হয়নি। অনু ও সরি বলল। আমি আসলে বুঝি নাই আবির, আমায় মাফ করো আবির। ইটস ওকে। মনে মনে বলছি গরু মেরে জুতা দান করছে। তবে অনু তুমি থেকে তুই বলে বেশ মজা পাইছি, ভালোই লাগছিল। ওকে তুই করেই বলতে বললাম। অনু বলল, আগামীকাল থেকে কলেজ খুলবে, আর রেজাল্টও এই সপ্তাহে দিয়ে দেবে। কলেজে যাবি? না তুই যা, আমি 1-2 সপ্তাহের মতো কলেজ যাব না, কিছু কাজ আছে, শেষ হলে তবে যাব। অনুর সাথে অনেকক্ষণ কথা চললো এবং ঘুমিয়ে পড়লাম। এতদিন পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম ভাঙতো আপুর ডাকে, নয়তো অনুর ফোনে, কিন্তু আজ ঘুম ভাঙলো আমার সৎ মায়ের ডাকে। উঠো, অনেক বেলা হয়েছে। এই নাও কফি, আর কিছু মনে করো না। কফিটা ভালো না হলে। আমি উঠে কফির মগটা হাতে নিলাম। উনি আমার বিছানা সহ পুরো ঘরটা গোছাতে লাগলেন। কফির মগে চুমুক দিতেই আজ স্বাদটা অন্যরকম লাগছে। প্রতিদিন আপু না হয় আব্বু কফি বানায়, আজ মনে হয় মা বানিয়েছে। তবে কফির স্বাদটা নিয়ে বুঝলাম আব্বু কেন এত সুন্দর রান্না পারেন। মা থাক না, এগুলো আমিই গুছিয়ে নেব, আপনি যান। একটা কথা বলবো বাবা, আমাকে আপনি করে না হয় তুই করে, হয় তুমি করে বইলো। আচ্ছা তুমি করে বলবো, কিন্তু কিন্তু কি বলো? আমাকেও যে একটু আগে তুমি করে বলা হলো, তা বলা যাবে না, তুই করেই বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই বলবো। কিছুক্ষণ কথা হওয়ার পর উনি বাইরে গেল। আসলে মায়ের আদরটা কি জিনিস তা আমি আজ একটু বুঝলাম। সত্যি নিজের মায়ের আদর না পেয়ে এমন একজন সৎ মেয়ের কাছে এমন মায়ের আদর পাবো তা কোনোদিন ভাবি নাই। আমি উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেতে টেবিলে গেলাম। মা সব পরিবেশন করছে। চেয়ারে বসে সামনে তাকাতে দেখি আপু একটা চিৎকার করলো। মা ও আমি দৌড়ে আপুর কাছে যেতে মা বলল, তাড়াতাড়ি গাড়ি বার কর, লাবণ্যকে হাসপাতালে নিতে হবে, ও মা হতে চলেছে। আব্বু চেঁচামেচি শুনে দৌড়ে আসলেন এবং গাড়ি বার করলেন। আপুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আপুকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে গেল। আমি আব্বু আর মা বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, অপারেশন সাকসেসফুল, মা ও ছেলে দুজনেই ভালো আছেন। ভেতরে গিয়ে সবার আগে আমি ভাগনাকে করে তুলে নিলাম। মাম্মা দেখি পুরো রাজকুমার আর পুরো মাসুদ ভাইয়ের কফি। হাই ভাগ্নে, হাই ভাগ্নে বলায় আমার শরীরের সব কাপড় নষ্ট করে দিল, আমার শার্ট দিল প্রস্রাব করে। মা এসে ভাগনাকে নিয়ে বলল, তুই যা, জামাটা একটু ধুয়ে আয়। জামাটা একটু ধুয়ে ফেলার জন্য ওয়াশরুমে যেতেই অনু ফোন করলো। এক হাতে জামাটা ধুয়ে ফেলছি, অন্য হাতে কল রিসিভ করে অনুকে হ্যালো বললাম। আবির, তুমি কোথায় আছো? আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। এভাবে বলছো, কি হয়েছে অনু? আব্বু আব্বু মিতুর ভাই মাসুদ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন আবির। আমি এই বিয়ে করতে পারবো না। আমি হয় তোমায় বিয়ে করব, না হয় মরবো। অনুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। অনু এটা কি শোনালো আমায়? আমার এই আনন্দের দিনে এটা শুনবো কল্পনাও করি নাই। মাসুদ ভাই অনুকে বিয়ে করবে, এটা আমি কি শুনলাম? মাসুদ ভাইয়ের ভেতরের রূপটা এমন, সত্যি ভাবাই যায় না। সি। ওয়াশরুম হতে চলে এসে আব্বু ও মাকে বললাম আমার একটু দরকারে বাইরে যাচ্ছি, একটু পর ফিরবো বলে চলে আসলাম। আপুর সুখের সংসারে একমাত্র আমার জন্য আগুন লেগেছে। সংসারটা ভেঙে গেল, আপু এখনো মাসুদ ভাইকে ডিভোর্স দেয়নি। পথ চেয়ে বসে আছেন মাসুদ ভাইয়ার, উনি কবে যেন এসে ওকে নিয়ে যাবে। আমি জানি আপু মাসুদ ভাইয়াকে কতটা ভালোবাসে। মাসুদ ভাইয়ের থেকে আপু দূরে আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না মাসুদ ভাইয়ের প্রতি আপুর ভালোবাসা একটু কমে গিয়েছে। কোনো আজও দেখি আপু মাঝে মাঝে ওনার জন্য কাঁদে। আর যদি মাসুদ ভাই অনুকে বিয়ে করে নেয়, আপু তাহলে সত্যি পাগল হয়ে যাবে। আপু এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারবে না। হতে পারে না, আমার জীবন থাকতে আমি এটা হতে দেবো না। প্রয়োজনে মৃত্যুর পায়ে ধরবো, ও যেন মাসুদ ভাইকে সব সত্যি কথা খুলে বলে, তবুও আমি এটা হতে দেবো না। অনুকে ফোন করে আসতে বললাম। আমি হন্য হয়ে দৌড়ে গেলাম। অনু দেখে আমার আগেই গিয়ে বসে থেকে বাদাম খাচ্ছে। অনু, তুমি ফোনে এগুলো কি বললে? তা আসলে কি সত্যি? সত্যি। না, এ হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না।
তুমি মাসুদ ভাইকে কোনো দিনও বিয়ে করতে পারো না। আমি তোমার মাসুদ ভাইকে বিয়ে করতে দেবো না, কোনো দিনও না। কোনো কিছু না বলে ও একটা মুচকে হাসি দিল। অনু হাসছে কেন বুঝলাম না। অবাক হয়ে ওর দিকে তাকালাম। অনু এবার বললো, এত ভালোবাসো আমায়, এতদিন বলো নাই যে। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, তাই আজ পরীক্ষা করতেই আমি এইসব বলেছি। আমি কেন মাসুদ ভাইয়াকে বিয়ে করতে যাব? আবির প্লিজ, আমি চাই তুমি ওই 3টি ওয়ার্ড সর্বপ্রথম তোমার মুখ দিয়ে আমাকে বলবে। বলো প্লিজ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, পরপর অনুর গালে 2টা থাপড় বসিয়ে দিলাম। ভালোবাসা কখনো পরীক্ষা দিয়ে হয় না। কাউকে বিশ্বাস করতে হলে তার বিশ্বাসকে ভরসা করতে হয়। ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য তুমি এতটা নিচ হবে, এমন উপায় বেছে নেবে? সি অনু, আমার ভাবতেও অবাক লাগছে। সে এতটুকু থেকে আপু আমায় কোলে পিঠে বাবা মায়ের আদরে বড় করছেন, আর তুমি কিনা পরীক্ষা হিসেবে আমার আপুর ভালোবাসাটাকেই বেছে নিলে। আর শুনে রাখো, মাসুদ ভাইয়ের সাথে তোমার বিয়ে হতে পারে না, এই কথাটা তোমাকে ভালোবেসে নেয়। আমার আপুর সংসার আর তার সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বলছি, আমি তোমায় ভালোবাসি না। তোমার মতো মেয়েকে ভালোবাসা পাপ আমার রাস্তায় কোনো দিনও আসবে না বলে আমি বাসায় চলে আসলাম। আসলে মেয়েরা যে নিজেদের কিভাবে এতটা নিজ মনোভাব হবে অনুর ভাবি নাই। বাসায় এসে দেখি হাসপাতাল থেকে বাসায় এখনো ফিরে নাই কেউ। আমি বিছানায় গিয়ে শুরু এলাম। একটু পর সবাই আসলো। আমি গিয়ে আমার ভাগ্নেকে করে নিয়ে আদর করতে লাগলাম। অনেক কিউট ও মায়াবী দেখতে আমার ভাগ্নে। 1 সপ্তাহ পার হয়ে গেল। অনু একটা বারের জন্য আমায় ফোন করলো না। আমি ওকে ফোন দেইনি, হয়তো কোনোদিন দেবও না। একদিন আব্বুকে ডেকে বললাম, আব্বু, আমাদের এই সম্পদ আছে বলে আমরা এভাবে বসে থাকলে একসময় সবটা ফুরিয়ে যাবে, তাই আমি আর লেখাপড়া করবো না, এবার বিজনেস জগতে পা রাখবো। আব্বু আমাকে বললো, আচ্ছা ঠিক আছে। পুরনো ছোট্ট ওয়ার্কশপটা এবার বৃহদায়তনে পরিণত করলাম। যে গার্মেন্টসে আমার আপু কাজ করতো, ওই গার্মেন্টসটাকে কিনে বসলাম। মাঝখানে মায়ের সাথে কিছু মন মালিন্য হলেও অবশেষে আমি রাজি হয়ে গেলাম সবার ইচ্ছায়। একদিন মা বলে বসলো, বাবা, এই বাসা তো আমরা পরিবর্তন করতে পারি। তোমার নানার বাসাটিতে কেউ নেই, খালি পড়ে আছে, আমরা তো ওখানেই থাকতে পারি। সবাই ওই বাসায় থাকলেও আমি থাকতে পারবো না, আমি তা মাকে সাফ জানিয়ে দেই। এ নিয়ে মায়ের সাথে মূলত কিছুটা মনোমালিন্য হয়, কিন্তু আজ আমিও রাজি হয়ে গেলাম। ওই ছোট্ট বাসাটা ভাড়া করে দিয়ে নানার বাসায় পাড়ি জমালাম। আজ আমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সারাদিন অফিস করে বাসায় এসে ভাগ্নের সাথে আনন্দ দুষ্টুমিতেই মেতে উঠতাম। আজ আমার নামটা দেশের নাম করা স্বল্প বয়সী বিজনেসম্যানের মধ্যে যোগ হয়েছে। বাড়ি গাড়ি এমনকি নামের সাথে অফিসের কর্মকর্তারা চৌধুরী যোগ করে ডাকেন। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেছে। মাসুদ ভাইয়া, মিতু বা অনু কার সাথেই আমার আর একটা বছর কোনোদিনও দেখা হয়নি। আমি দেখা করার চেষ্টাও করিনি। সমাজের যেখানে টাকার অভাবেই এতিম দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেখানে আমার হাতটা বাড়িয়ে দেই। কেননা আমি ও জীবনের এক পর্যায়ে ওদের মতো এতিম ছিলাম। এরই সুবাদে আমি যে কলেজে পড়তাম, সেই কলেজে প্রধান অতিথি হয়ে এক অনুষ্ঠানে ডাক পেলাম। সমাজের হতদরিদ্র ও এতিম মানুষদের সাহায্য করার জন্য কলেজে একটা ক্লাব খুলবে, মূলত তার জন্যই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। আমি ওদের ডাকে সাড়া দিলাম এবং যাবো বলে জানিয়ে দিলাম। ভাবতে যেন অবাক লাগছে, মানুষের ভাগ্যে কি লেখা আছে তা আসলে বলা অনেক কষ্ট। আজ যে কলেজে পড়তাম এক সময়, সেই কলেজেরই এক অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে যাচ্ছি। আমার ভাগ্নেকে সাথে নিয়ে যাব বলে ভাবলাম। এই 1 বছরে যতটা পরিবর্তন হয়েছি, সব পরিবর্তন বদলিয়ে আগের মতো এতিম ও গরিব বেস্ট হলাম। আমার ভাগ্নেকে করে নিয়ে ভাড়া চালিত গাড়ি করে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গেলাম। একটু সামনের দিকে গিয়ে চেয়ারে বসে ভাগ্নেকে নিয়ে বসে থেকে বাদাম খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। কেননা আমি অনার্স 3য় বয়সে ওঠার পর পড়ালেখা বাদ দিয়েছি, আর 1 বছর হলো পড়ালেখা বাদ দেওয়ার। সেই হিসাব মতে অনুর আজ এই কলেজেই 3য় বর্ষে পড়ালেখা করার কথা, কিন্তু অনুকে দেখছি না। আমার পাশে থাকা 2জন ভদ্রলোকরা গল্প করছিল। প্রিন্সিপাল স্যারকে কতবার বললাম আবির চৌধুরীর মতো মানুষকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি না করতে, উনি শুনলেনই না আমাদের কথা। ওনার মতো মানুষকে এসব অনুষ্ঠানে আসবেন নাকি? এবং এই ক্লাবে কি স্পন্সর করবেন? কখনোই করবেন না। এবার বুঝুক ঠেলা, অনুষ্ঠান আয়োজনের সব লক্ষ্যটাই বৃথা গেল। মাঝখান থেকে শুধু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আর মাত্র 5 মিনিট সময় অনুষ্ঠান বাকি, এখনো প্রধান অতিথি আবির চৌধুরী আসে নাই। ফোন দিলে ফোনও ধরছেন না। আসলে সবার কি প্রতিক্রিয়া আমার বিষয়ে সেটা শুনতেই আমি এভাবে এখানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান শুরু হয়ে গেল। 2টা মেয়ে স্টেজে উঠলো। দেখতে 2জনকেই বেশ সুন্দর লাগছে। ওরা মাউথ স্পিচ নিয়ে বলল, আজকে এই অনুষ্ঠানটি আমরা 2জন উপস্থাপনা করছি। আমি অনু। আর আমি মিতু।
তার মানে এরা দুজনে অনুমিত। আরে বাহ, মেকআপে দেখছি দুজনকে চিনতে পারাই দেয়। অনুষ্ঠান শুরু হয়ে গেল। মা ভাগ্নে বসে অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম। একটু পর পর আমার ভাগ্নে কান্না করছিল, তাই পাশে বসে থাকা ওই ভদ্রলোক স্যার দুজন বলে উঠলো, এইটুকু বাচ্চা নিয়ে কেউ অনুষ্ঠান দেখতে আসে? নিজেও দেখবে না, আবার আমাদেরও দেখতে দিবে না। এক স্যার বলল, কি ব্যাপার, তোমাকে এই কলেজের ছাত্র মনে হচ্ছে? তুমি আবির না? স্যার আমি আবির। ও পড়াশোনা বাদ দিলে যে, আর এই বাচ্চাটা কার? এমনি স্যার, আর ও আমার ভাগ্নে। ও তো বলো, এখন কি করো? ব্যবসা ট্যাবসা নাকি জব, কি করো? আমি কিছু বলতে যেতেই আমার ভাগ্নে আবার কান্না শুরু করলো। আমার আর বলা হলো না। আবার ওনারাও একটু পর উঠে গেলেন। অনুষ্ঠান প্রায় শেষ। একটা যৌথ নাচটা দিয়ে অনুষ্ঠানটা শেষ হবে এবং নাচবে উপস্থাপক অনু ও মিতু। বেশ ভালো নাচ করলো দুজন। নাচ শেষে অনু মাউথ স্পিন নিয়ে বলতে লাগলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আসবে আসবে পথ চেয়ে থেকেও শেষ অবধি প্রধান অতিথি আসেন নাই। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই বৃথা গেল। কোনো উদ্দেশ্যই বৃথা যায়নি বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমি ভাগ্নেকে কোলে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলাম। ভাগ্নেকে নিয়ে স্টেজে উঠলাম। আমাকে দেখে অনু চুপ হয়ে গেল। মিতু বলে পড়লো, আরে তুই এইখানে কেন? প্রিন্সিপাল বললেন, কে আপনি? আমি আর কেউ নই, যাকে অনুষ্ঠানের প্রধান অতিথি করে ফোন ও চিঠিতে দাওয়াত করেছেন। আমি সেই আবির চৌধুরী। এবার মাউথপিসটা হাতে নিলাম। সামনে খেয়াল করে দেখলাম মিতুর ভাই সহ বেশ কিছু পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি এবার সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে লাগলাম। আপনারা ভাবছেন আমি এভাবে কেন এসেছি আর আমার কোলে এটাকে, তাই তো? আসলে আমাকে কে কিভাবে দেখে তাই দেখার জন্যই এসেছি। আর এই ছেলেটা আপনারা যে কাজ করতে বা উদ্দেশ্য নিয়ে ক্লাব খুলেছেন তারই একটা অংশ। ওর বাবা থেকেও নেই, আজ জন্মের 1 বছর, তবু ওর বাবার মুখটা দেখেনি। ও এতিম, আমার ভাগ্নে। ও আর মজার বিষয় হলো স্টেজেই ওর ফুপু ও স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন ওর জন্মদাতা বাবা। সবাই ভাবছে আমি কোথা থেকে এসে সব কি বলছি। সবাই যাতে বিষয়টা মনোযোগ সহ শোনে ও বিশ্বাস করে, তাই পকেট থেকে 1 লাখের নগদ একটা বান্ডেল ও আরও 1 লাখের একটা চেক সই করে প্রিন্সিপাল স্যার হাতে দিয়ে বললাম, এই ক্লাবের কাজে যত দ্রুত শুরু করতে পারেন শুরু করে দিন। সবাই অবাক ও হাততালি দিয়ে উঠলো। এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, আপনারা যদি আমায় সময় দেন। সবাই বলল, বলুন, আমরা শুনবো। আজ এখানে অনেক মেয়ে উপস্থিত আছে, তাদের উদ্দেশ্য করে ও এক নিষ্ঠুর বাবার কাহিনী বলবো। আপনাদের 10 মিনিট শুনবেন কি? সবাই শুনতে চাইলে বলতে লাগলাম, ধরুন আপনার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, তার একটা বিয়ে আছে, যে এতটাই খারাপ যে অনেক মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে এবং রুম রেট অব্দি করছে। আপনি সব জানেন যে আপনার বেস্ট ফ্রেন্ড এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এমন অবস্থায় আপনি বা আপনারা কি করবেন? নিশ্চয়ই তাকে বোঝাবেন, বাধা দেবেন। তাতে যদি কাজ না হয় তাহলে কি করবেন? কেউ কেউ বলে বসলো, আমি হলে তাকে আমার বেস্ট ফ্রেন্ড থেকে রিমুভ দিয়ে বলবো, আমি চললাম বন্ধু। অনেকে অনেক কিছু বললো। আমি সব শুনে বললাম, আমি কি করছি যে শুনবেন? সবাই বলে বললাম, একদিন তো সে তার বিএফের সাথে পার্কে বসে থেকে চুমাচুমি করছিল। আমি তা দেখে রাগের বসে গিয়ে দুটো চর মেরে বসি এবং সেও আমায় চর মেরেছিল। কিন্তু এই চর মারায় সে সীমাবদ্ধ থাকেনি, এমন কিছু করেছে। তাহলে একজন বেস্ট ফ্রেন্ড হয়ে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের যে এতটা সর্বনাশ কেউ করতে পারে, আপনারা সবাইতেও পারবেন না। সবাই বলল, কি করেছে আমরা শুনতে চাই। আচ্ছা, আমার নামে সে নারী নির্যাতনের মামলা করে বসে, ফলে আমার 1 মাস জেল খাটতে হয়। আবার আমার বোনের সংসারটাও সে ভেঙে দিয়েছে। আমার আপুর বিয়েটা ভাগ্যক্রমে তারই ভাইয়ের সাথে হয়। আমি যখন আপুর বিয়ের 4 দিনের মাথায় আপুর বাসায় বেড়াতে যাই, তখন সে রাতে আমার রুমে আসে। সে আমার অনেক কাছে আসতে চাইলে আমি না করি, তবুও সে কাছে আসতে চায়। তাই কোনো উপায় না পেয়ে আবারও ওই দিনের মতো ঠাস করে তাকে চর মেরে দেই। কিন্তু সে যে চরের প্রতিশোধটা এভাবে নিবে ভাবি নাই। ও চিৎকার দিয়ে বসে এবং ওর ভাই সহ আমার আপুর রুমে চলে আসে। আশা করি তারপর কি হয়েছে সব বলতে হবে না, বুঝতে পেরেছেন। আমি বাসায় আসার কয়েকদিন পর আমার আপুকে ওর ভাই আমাদের বাসায় রাস্তা মাপতে বাধ্য করেছে। আজ 1 বছর আমার আপু স্বামী বেঁচে থেকেও যেন বিধবা। আজও দেখি আমার আপু নীরবে চোখের জল ফেলে, ভাবে যে কবে তার ভালোবাসার মানুষের ভুলটা ভাঙবে, কবে এসে বলবে আমায় ক্ষমা করো, বাসে চলো। আপনারা এটা জানলে খুশি হবেন যে সে অন্যের ঘর ভেঙে নিজেই সুখী হতে পারেনি, তারও ঘর ভেঙেছে। বিয়ের কয়েকদিনের মাথায় তার স্বামীও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি যেমন ভাই হয়ে নিজের আপুকে তার বর ডিভোর্স পেপার দিয়েছে বলে তাতে সই করতে বলেছি, ঠিক তেমনই তার ভাইও তার বোনের ডিভোর্স পেপার নিয়ে তাদের সই দিতে বলেছে। আমি এই থেকে এটাই বোঝাতে চেয়েছি এখানে উপস্থিত সব মেয়েদের যে
বেস্ট ফ্রেন্ডকে বিএফএস থেকে কখনো ছোট চোখে দেখবা না। মনে রাখবা যে তোমার বেস্ট ফ্রেন্ড সে কখনোই তোমার খারাপ চাইবে না। তুমি যদি কোনো ভুল করো তাহলে সে তোমার ভুল ধরে দেওয়ার অধিকার রাখে। তুমি যদি তার কথা না শোনো তাহলে বেস্ট ফ্রেন্ড হিসেবে তোমার ভালোর জন্য সে তোমার গায়ে হাত তোলা অবধি অধিকার রাখে। আমি চাই না আমার মতো পরবর্তীতে কারোর সাথে আর এমন কিছু হোক। এবার আসি এক বাবার কথা নিয়ে। তার পিতৃত্বর সত্যি প্রশংসা হয় না। নিজের স্ত্রী কোনো দোষ না করা সত্ত্বেও তাকে সাজা দেওয়া, বিয়ের 7 দিনের মাথায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া, এটা শুধু কিছু মানুষরূপী অমানুষদের দ্বারাই সম্ভব। নিজের বোনকে এতটা ভালোবাসা উচিত নয় যে তার মিথ্যা অভিনয়টা হাজারটা সত্যকে হার মানায়। অথচ ভাই হয়ে সে অন্ধ ভালোবাসে বোনের মিথ্যা অভিনয়টা বুঝতে না পারা। আমি না হয় ভুল করেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডটাকে কোনো খারাপ ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে দুটো চর মেরে সেই সাজা তো আমি 1 মাস জেল কেটে পেয়েছি। কিন্তু তারপরও আমার সাজা কেন এই 1 বছরের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা পেয়েই যাচ্ছে? আপনারা বলতে পারেন কি? ও যখন আরেকটু বড় হয়ে ওর আম্মুকে বলবে আমার আব্বু কোথায়, ওনার নাম কি, তখন তার মা কি বলবে তাকে বলতে পারেন? আর আমি মামা, আমার যখন এসে বলবে মামা আমার আব্বু কোথায়, তখন আমি বা কি বলবো কি তোমার বাবা পুলিশ অফিসার, যে তোমার শুধু জন্মদাতা আর কিছু নয়। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবটা জেনেও তোমায় দেখতে আসেনি। তখন যদি সে উঠে বলে বসে মামা তুমি না হয় ভুল করেছো আর আম্মু তোমার পক্ষ নিয়ে ভুল করছে, কিন্তু আমি কি করছি যে আমি সাজা পাচ্ছি বলতে পারেন? তখন মামা হয়ে আমি কি উত্তর দেব? কথাগুলো বলছিলাম, মাসুদ ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম। উনি ওদের আগ্রহে আমার কথাগুলো শুনে যাচ্ছিল। আপনারা জানেন কি ওই বাবা আপনাদের মাঝেই উপস্থিত রয়েছে, যে কিনা বিনা দোষে তার ভালোবাসার মানুষটিকে ত্যাগ করছে, নিজের সন্তানকে ত্যাগ করছে। আমি নাম না বললে অনেকেই হয়তো বুঝে গেল কে হতে পারে, তবু অনেকে বললো ওনার নামটি বলুন, একবার ওনার মুখে আমরা থুতু মারবো, ওনার বোনের গলায় জুতোর মালা পরাবো। আমি হাতের আঙুল তুলে ওই নিষ্ঠুর বাবাকে দেখাতে গিয়েও হাতের আঙুলটা নামিয়ে নিলাম। কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে ভাবলাম, উনি যে ভুল বুঝে আপুকে ত্যাগ করছেন, ওনার সেই ভুল হয়তো একদিন ভাঙবে। সেদিন ভুল ভাঙলে হয়তো উনি আবার আপুকে ওনার ঘরে ফিরিয়ে নেবেন। কিন্তু আজকে যদি আমি এভাবে সবার সামনে ওনার নামটা বলে দিই, তাহলে হয়তো সেদিন ভুল ভাঙলেও উনি আর আপুকে মেনে নেবেন না। ভুল ভেঙে আপুকে আবার ফিরে নেওয়ার যে সম্ভাবনা রয়েছে তা হয়তো আর থাকবে না। তাই হাতের আঙুলটা নামিয়ে নিয়ে বললাম, আমি আর চুপ থাকবো না, এবার আমিও আইনি ব্যবস্থা নেব। আমার ভাগ্নেকে ওর সব অধিকার হয় ফিরিয়ে দেবো, নয়তো ওর বাবাকে উচিত শিক্ষা দেব। এবং তারপর থেকে আমার ভাগ্নে ওর বাবাকে জানতে চাইলে ও জানবে ওর বাবা মৃত। যাই হোক, এবার আমি আসি মূল কথায়। আমি কখনো ভাবি নাই যে এমন একটা মহৎ উদ্দেশ্যে পরিচালিত ক্লাবটিতে আমি দাওয়াত পাবো, কিছুটা সাহায্য করে এবং অংশ হতে পারবো। আপনারা যত দ্রুত সম্ভব ক্লাবটা প্রতিষ্ঠা করে ফেলুন। ক্লাবের সকল দরকার ও সাহায্য সহযোগিতায় আমাকে পাবেন ইনশাআল্লাহ। সবার আগেই আমি আমার হাতটা বাড়িয়ে দেবো। আমার কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠলো। আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে জানাচ্ছি ধন্যবাদ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। স্টেজ থেকে নেমে গেলাম। এক স্যার এসে বলল, চলুন আপনার জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করছি আমরা। ওনার সাথে অফিসের 2 তলায় গেলাম। নাস্তা শেষ করে স্যারদের সাথে কথা বলার মাঝে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বললাম। 2জন ম্যাম এসে আমার ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলো, কি কিউট, অনেক মিষ্টি হাসি, এমন মুখের দিকে তাকিয়ে যে মনটা ভরে যায়। ওনারা আমার ভাগ্নেকে বেশ আদর করলেন। ড্রাইভার গাড়ি নিয়ে আসলেন। স্যারদের বিদায় জানিয়ে সালাম দিয়ে গাড়িতে এসে বসলাম। ড্রাইভারকে যেতে বললাম। কলেজ গেট হতে বের হয়ে একটু দূরে এসে দেখি অনুসহ ওর কিছু বান্ধবীরা একসাথে যাচ্ছে। ড্রাইভারকে বললাম, শোনো, ওই সামনে মেয়েগুলোর কাছাকাছি গিয়ে গাড়ি বন্ধ করে দেবা এবং আমি বলা মাত্রই কড়া কয়েকটা হর্ন বাজিয়ে বসবা। আচ্ছা স্যার। আমার কথা মতো ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল, কিন্তু রানিং গাড়ির শব্দ ছাড়া ওদের কাছাকাছি পৌঁছাতে আমার কথায় ড্রাইভার বসিয়ে দিল কড়া হর্ন। সব কটা দেখি এক লাফে মেরে ভয় রাস্তার পাশে নেমে গিয়েছে। এই কানা ড্রাইভার, চোখে দেখে না নাকি? ফাজিল কোথাকার। আমি ড্রাইভারকে বললাম, কিছু বলো না, ওরা বাইরে থেকে আমাদের দেখছে না, ওরা কি করে তাই দেখবো, ব্রেক করে বসে থাকো। অনু উঠে এসে গাড়ির জানলায় হাত দিয়ে ঠকঠক করতে লাগলো। আমি জানলার কাছে নামিয়ে মুখটা বার করায় ও আমার মুখটা দেখে কিছুটা শখ খেয়ে দূরে সরে গেল। ড্রাইভারকে বললাম, চলো এবার, এখন হয়তো ওর বান্ধবীরা এসে অনুকে বলবে, কে ছিল রে ফাজিল লোকটি, ওনাকে দেখেই দূরে সরে আসলি যে? অনু হয়তো কিছুই বলবে না, কেন ও হয়তো আমার নামটা মুখে নিতে চাইবে না। বাসায় চলে আসলাম। আপু এসে বলল, এই মামা ভাগ্নে কোথায় বের হয়েছিলি? খোকার বুঝি খিদে পায়নি? সে কখন খেয়েছে? দে খোকাকে আমায়। তুই যা ফ্রেশ হয়ে আয়, খাবি।
আপু আমি না খাইনি, খিদে পাইনি বলে রুমে চলে আসলাম। একটু শুয়ে ভাবছি, আজ তো মাসুদ ভাইয়ের সব সত্যি জেনে গিয়েছি। আমি ওই দিন বললেও উনি হয়তো বিশ্বাস করেনি, আজকে উনি বিশ্বাস করবেন না। বাসায় গিয়ে কি মিতুকে উনি আজ প্রশ্ন করে বসবেন না? সব সত্যি কি উনি জানতে চাইবেন না? যায় না কি হবে, যায় না ভাগ্যই কি লেখা রয়েছে। তবে এবার যদি উনি চুপ থাকেন এবং মিতুর কাছে উনি কিছু না জানতে চান, তাহলে এবার আমি মিতুকে ওর মুখ দিয়েই সব সত্যি কথা বলাতে বাধ্য করাবো। শুধু সময়ের অপেক্ষা। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ভাগ্নের প্যা প্যা কান্নায়। ভাই আমি রান্না করছি, খোকা খুব জ্বালাচ্ছে, তুই উঠে পড়, অনেক বেলা হয়ে গিয়েছে, ওকে একটু রাখ, আমি রান্নাটা সেরে ফেলি। ভাগনাকে আপু রেখে চলে যেতেই ওর সব কান্না শেষ। আমি এখন উঠি নাই, ও পাশে বসে থেকে খেলা করছে। এবার আমার কান ধরে আমার পিচ্ছি ভাগনাটা টানাটানি শুরু করে দিল। না উঠে আর পারলাম না। শুভ সকাল ভাগ্নে, চোখ ঢুলতে ঢুলতে বললাম। ও কিছু বুঝলো না, অথচ বুড়ো মানুষের মতো দাঁতবিহীন মুখে একটা ফোকলা হাসি দিল। ভাগ্নে দাঁত ব্রাশ করেছো? চলো এবার দাঁত ব্রাশ করে আসি। ওকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁতটা ব্রাশ করে ফেললাম। এবার ভাগনাকে বিছানায় রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে ওর সাথে মজা করছি। তুমিও সবার মতো এবার আব্বুর কোলে উঠবে ভাগ্নে, আর বেশি দেরি নেই। তোমার ফুপু ও আব্বুকে উচিত শিক্ষাটা এবার দেবো আমি। কিসের উচিত শিক্ষা ভাই? ভাই আমি চাই তুই এইসব নিয়ে কিচ্ছুই করবি না। আমার ভালোবাসা সত্যি হলে ঠিকই একদিন আমাদের দুয়ারে কড়া নাড়বে। আমি আমার দিব্যি রইল ভাই, তুই কিচ্ছু করবি না, কথা দে আমায় তুই কিচ্ছু করবি না। ওকে আপু, আমি কিছু করব না লক্ষ্মী ভাই আমার। বলে আপু আবার রান্নাঘরে চলে গেল। আমি বুঝি না আপু এমন কেন, যে মানুষটা তাকে এতটা কষ্ট দিয়েছে বা দিয়েই চলেছে তার প্রতিও এত নরম কেন? অথবা এটাই একজন স্ত্রী হয়ে স্বামীর প্রতি ভালোবাসা। একদিন 2 দিনে হয়ে 3 মাস পার হয়ে গেল, অথচ মাসুদ ভাইয়ের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ কিছুই আসলো না। চাতক পাখির ন্যায় আমি আপু চেয়ে রইলাম কবে আসবে ওই দিনটা, তার আশায়। এরই মধ্যে আব্বু এসে একদিন বলল, আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি, চলো কোথাও সবে একসাথে একদিন ফ্যামিলি পিকনিকে যাই। আব্বুর কথা শুনে আম্মু বলল, ঠিক বলেছো তুমি, আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি। আম্মু আব্বুর সাথে আমিও রাজি হয়ে গেলাম। এখন আপু রাজি হবে কিনা তার পালা। আম্মু আপুকে রাজি করানোর দায়িত্বটা আমায় দিয়ে দিল। আমি আপুর রুমে প্রবেশ করে দেখি ভাগ্নে খেলা করছে আর আপু শুয়ে শুয়ে টিভি দেখছে। ভাগ্নেকে কোল নিয়ে বলতে লাগলাম, ভাগ্নে আমরা এখনো সবাই একসাথে কোথাও বেড়াতে যাইনি, চলো এবার কোথাও বেড়াতে যাই। সেটা যদি কোনো সমুদ্র সৈকত হয় তবে বেশ মজা হবে ভাগ্নে। তোমার নানা নানি আমি রাজি, এবার তুমি রাজি তো? কবে যাওয়া হবে ভাই? যাক তাহলে ভাগ্নের উছিলায় যাকে বোঝাতে চেয়েছি সে এবার বুঝেছে। খুব শীঘ্রই আপু, চল না যাই, আব্বু আম্মু বলছিল। আচ্ছা যাবো আমি, তুই সব আয়োজনটা সেরে ফেল। থ্যাংক ইউ আপু, অনেক খুশি হয়েছি। আমি সব আয়োজন সেরে ফেললাম এবং পরদিনই আমরা এক সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে পাড়ি জমালাম। ঠিক হলো আমরা 3 দিনের ট্যুর দেবো। সেই মোতাবেক আমি একটা হোটেলে 3 দিন থাকার উদ্দেশ্যে ল্যাপটপে রুম বুকিং দিলাম। হোটেলে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল। রাতে সবাই একসাথে বসে থেকে বেশ মজা করলাম। আব্বু আম্মু যেন গল্পে আসরটা মাতিয়ে দিল। 2টো রুম বুক দিয়েছি, তাই আব্বু আমি এক রুমে ও আরেক রুমে ভাগ্নে সহ আপু আম্মু ঘুমিয়ে পড়লো। ঘুমানোর আগে আপু সবাইকে বলে দিয়েছিল আমরা সবাই যেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কেননা সমুদ্র সৈকতের সকালের সূর্য উড়নটা দৃশ্যটা নাকি বেশ সুন্দর লাগে। তাই আপুর কথা মতো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। নাস্তা সেরে ফেলে রওনা দিলাম সমুদ্র সৈকতে। বেশ মজা হলো। দুপুর পর্যন্ত আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করলাম। আপু বলল, ভাই আমরা এখন রুমে ফিরে যাই, আবার বিকেলে আসবো, বিকেলে সূর্যাস্ত দেখতে। সবাই দুপুরের দিকে হোটেলে ফিরে আসলাম। দুপুরে খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম। বিকেল হয়ে গেলে আমরা সবাই আবার চলে গেলাম সমুদ্র সৈকতে। আমি ভাগ্নেকে কিছু খেলনা জিনিসপত্র কিনে দেবো বলে ভাগ্নেকে নিয়ে এক দোকানে গেলাম। দোকানে গিয়ে কিছু খেলনা কিনে চলে আসতে গিয়ে পাশে একটু চোখ যেতে মনে হলো অনু ও মিতুর মতো দুজন কেউ। কি ব্যাপার, এখানে অনু ও মিতু কোথা থেকে আসলো? ভালো করে দেখি সত্যি ওরা দুজন। আসলে আমি পাগল, নাহলে এটা ভাবি নাকি? না আসার কি আছে, হয়তো আমাদের মতোই ওরাও এখানে ঘুরতে এসেছে। যাই হোক, চলে আসলাম ভাগলে ও আমি সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত না দেখে আমি ভাগ্নেকে আপুর কোলে দিয়ে অনু ও মিতুকে খোঁজ করতে চলে আসলাম। ওদের খোঁজ করার উদ্দেশ্য হলো ওদের সাথে মাসুদ ভাই এসেছে কিনা তার জন্য। এত মানুষের ভিড়ে খুঁজে পেতে বেশ কষ্ট হলেও ওদের 3 জনকে খুঁজে পেলাম এক খাবার হোটেলের সামনে। সম্ভবত রাতের খাবারটা খেতে ওরা হোটেলে প্রবেশ করছে বলেই মনে হলো। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি এসে আব্বু আপু আম্মুকে নিয়ে খাবারের জন্য ওই হোটেলেই যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। মাত্র কয়েক মিনিটে আমরা হোটেলটাতে পৌঁছে গেলাম। আপুকে বললাম তোরা ভেতরে গিয়ে বস, কি কি খাবো আমি তা অর্ডার দিয়ে আসছি ভেতরে।
খাবার অর্ডার করে হোটেলের ম্যানেজারকে বললাম, আচ্ছা একটু আগে এখানে একটা ছেলে ও দুটা মেয়ে যে খেতে এসেছিল ওরা কি ভেতরে আছে? না তো, ওনারা এইমাত্র খাবারগুলো পার্সেল করে নিয়ে চলে গেল। ও shit! বলে সামনে থেকে একটা টেবিলে থাবা মারলাম। হোটেল ম্যানেজার বলল, কি হলো স্যার? কিছু না, খাবারগুলো একটু তাড়াতাড়ি পরিবেশন করুন। ওকে স্যার, আপনি ভেতরে গিয়ে বসুন। আমি ভেতরে গিয়ে সবার সাথে বসতেই আপু বলল, কি হয়েছে ভাই, তোকে তো চিন্তিত লাগছে কেন? কই কিছু না আপু, বুঝি না আমি আপুর থেকে যেন কোনো কিছু লুকাতে পারি না। ও আমার মুখটা দেখলেই যেন সব কিছু বুঝে ফেলে। খাওয়া দাওয়া সেরে সবাই হোটেলে ফিরলাম রাত 8টার দিকে। রুমে ফিরে আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে উঠে পড়লাম। হোটেলের এক জানালার সামনে যেতে দেখি মাসুদ ভাইয়া গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি খুব তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কারোর সাথে একটু ধাক্কা খেলাম। কিসের না দেখি সরি বলে চলে গেলাম। গেটের কাছে যেতে ততক্ষণে মাসুদ ভাই ওখান থেকে চলে গিয়েছে। খুঁজে না পেয়েই চলে আসছি। হঠাৎ মনে হলো এই হোটেলের গেট দিয়ে মাসুদ ভাইয়া বার হয়ে গেল, তার মানে তো এই হোটেলেই কোনো রুমে হয়তো ওনারা উঠেছেন। হোটেল ম্যানেজারকে গিয়ে বললাম, আচ্ছা এই হোটেলে গতকাল কি দুটো মেয়ে ও একটা ছেলে উঠেছে? ওদের 3 জনের বর্ণনা দিয়ে বললাম। উনি বললেন, সরি, আমি 2 দিন ছুটিতে ছিলাম, আজ এসেছি, তাই বলতে পারছি না। একটু আপনাদের ওয়েবসাইটটা চেক করে দেখুন না, এমন কেউ সিট বুক দিয়েছে কিনা। স্যার দেখুন, সিকিউরিটির স্বার্থে কারো কাছে এমন তথ্য দেওয়া হোটেলের নিয়ম বহির্ভূত। আর তাছাড়াও আমি এখন ব্যস্ত, সো সরি স্যার। আচ্ছা ঠিক আছে বলে আমি রুমে চলে আসলাম। এসে জানালা দিয়ে আবার তাকিয়ে থাকলাম। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম মাসুদ ভাই আসে কিনা বলে। অনেক সময় পার হয়ে গেলেও উনি ফিরলেন না। এত বড় হোটেলে সব রুমে গিয়ে কি ওদের খুঁজে বের করা সম্ভব নয়। অনেকে হয়তো বিষয়টা খারাপভাবেই নেবে। একটু পর আবু এসে বলল, কি হলো আবির, তুই আজ যাবি না ঘুরতে? আব্বু তোমরা যাও, আমি একটু পর আসছি বলে আমি দাঁড়িয়ে রইলাম। সবাই বেরিয়ে গেলে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আজ আমার জন্য আপু ও মাসুদ ভাইয়ের মাঝে দূরত্বতার সৃষ্টি হয়েছে। জানি না আমি কবে এই দূরত্বটা ঠিক ঘুচিয়ে দুজনকে আবার এক করতে পারবো। জানি না আপুর ভাগ্য আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে। আমি একটু পর চলে গেলাম সমুদ্র সৈকতে। আপুকে ফোন দিয়ে জানতে চাইলাম ওরা কোন জায়গায়। আপু জায়গার নামটা বললো। আপুর সাথে ফোনে কথা বলার সময় পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছিল। মনে হচ্ছিল কণ্ঠটা অনেক চেনা, এর আগেই যেন কণ্ঠটা অনেকবার শুনেছি আমি। যাই হোক, আমি চলে গেলাম। একটু দূর থেকে খেয়াল করে দেখছি সবাই গোল হয়ে বসে আছে। তবে আম্মু আপু ছাড়াও তৃতীয় কোনো এক মেয়েকে দেখছি, যে কিনা আমার ভাগনাকে কোলে নিয়ে সবার মাঝখানে বসে আছে। মনে হচ্ছে বেশ গল্প জমেছে, সবাইকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। কাছে গিয়ে দেখি মেয়েটার কেউ নয়, মেয়েটা হলো অনু। আমার উপস্থিতিতে অনু উঠে চলে যেতে চাইলো। আম্মু বসতে বললো, ও একটু কাজের নামে চলে গেল। অনুর সাথে আমার কথা আছে, কিন্তু এখান থেকে এভাবে অনুর পিছু নেওয়া যাবে না, কারণ এখানে আমার পরিবারের সবাই উপস্থিত রয়েছে। তাই আমি বসে বললাম। আম্মু আমায় বলতে লাগলো, জানিস বাবা, মেয়েটা বেশ মিষ্টি একটা মেয়ে, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হেসে হেসে কথা বলে। আমি যখন কথাগুলো বলছিল আমি খেয়াল করে দেখি আপু ও আব্বু মুসকে মুসকে হাসছে। হাসির কারণটা বুঝলাম না। আম্মুর বলা শেষ হলে বললাম, আম্মু বাদ দাও তো, চলো এখন আমরা ঘুরবো বলে অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যা দিকে সবাই রুমে ফেলাম। একটু ফ্রেশ হয়ে বসে থেকে অফিসের এক ম্যানেজারের সাথে কথা বলছি। একটু পর আপু এসে বলল, ভাই, মিশকাত আছে তোর কাছে? ম্যানেজারকে একটু পর কথা বলছি বলে ফোনটা কেটে দিলাম। কই আপু, ভাগনে তো নেই আমার কাছে। মিসকাতকে তো আপু তুই রুমে নিয়ে গেলে। ভাই, মিশকাতকে খুঁজে পাচ্ছি না কোথাও। কি বলছিস আপু, 2টা রুমে পুরো খোঁজাখুঁজি করেও আমার ভাগ্নেকে পেলাম না। আপু একেবারেই ভেঙে পড়লো, কিছুতে ওর কান্না থামছে না। সিঁড়ি বেয়ে আমি দৌড়ে নিচে নেমে আসলাম। হোটেল থেকে কেউ যাতে বের না হয়ে যেতে পারে তাই ম্যানেজারকে বলে হোটেলের প্রধান দরজাটা আটকে দিলাম। এত বড় হোটেলে এবার এক এক করে প্রতিটা রুম খোঁজাখুঁজি শুরু করে দিলাম। একটু পর অনু দেখছি এক রুম থেকে বেরিয়ে আসলো। এসে আপুকে বলল, কি হয়েছে, আপনারা কি করছেন? আমি অনুর কাছাকাছি এসে বলতে লাগলাম, আমার ভাগ্নাকে খুঁজে পাচ্ছি না। আর তুমি এই হোটেলে, মিতু আর ওর ভাই মাসুদ কোথায়? ওনারা তো আমার পাশের রুমেই। কই কোন রুমে? অনু আমায় রুম দেখিয়ে দিলে আমি গিয়ে দরজায় টোকা দিতে লাগলাম। একটু পর মিতু দরজা খুললো। খেয়াল করে দেখি মিতু বিছানার উপর সব জামা কাপড় ব্যাগে ভর্তি করছিল। আমি মিতুকে কিছু না বলে ওর রুমে পুরো তল্লাশি শুরু করে দিলাম। ভাগ্নে ওর ভাইকে না পেয়ে এবার মিতুকে বললাম, মিতু আমার ভাগ্নে কোথায়? মানে তোর ভাগ্নি কোথায় আমি কিভাবে জানবো? আবারও বলছি, আমার ভাগ্নে কোথায়? আরে আজীব তো, আমি কিভাবে জানবো তোর ভাগ্নে কোথায়? দেখ মিতু, শেষবারের মতো বলছি, এখন সময় আছে, বল আমার ভাগ্নে কোথায়? দেখ আবির, আমি কিছু জানি না। বুঝেছি, এভাবে কাজ হবে না, বল সালি আমার ভাগ্নে কোথায়?
মিতুর চুলের মুঠি ধরে বললাম, ভাই কি করছিস এসব? আপু তুই সরে যা, একদম কথা বলবি না। আজকে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। আসলে তোরা দুই ভাই বোন মিলে এইখানে এসেছিস আমার ভাগ্নেকে চুরি করতে। আমি কিছু জানি না আবির। মিতুর চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। তুই জানিস না তোর বাপ জানে? তোর ভাই কোথায় বল? ভাই জরুরি কোনো কাজে বাসায় চলে গিয়েছেন, আমাকে না বলেই। বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছেন এবং অনুকে না বলেই বাসায় চলে যেতে বলেছেন। মিতুকে একদম চুপ হতে বলে ওর মাসুদের ফোন নাম্বারটা নিয়ে ওনাকে ফোন দিলাম। সি মাসুদ সাহেব, চোরের মতো আমার ভাগ্নেকে চুরি করে নিয়ে যেতেই আপনার একটু কি লজ্জা হলো না? এই তুই কে রে? আমি আবির। অনেকক্ষণ কথা বলে উনি অস্বীকার করলো, কিছুতেই স্বীকার করলো না যে উনি আমার ভাগ্নেকে নিয়ে গিয়েছেন। আমি এবার কিছুটা অভিনয় করে মাসুদ সাহেবকে সরি বলে ফোনে কেটে দিলাম। আমি ভাগ্নেকে নিয়ে আসছি বলে আপু আমার পরিবারের সবাইকে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিলাম। মিতু আর আমি ওর বাসার সামনে এক গাড়িতে করে পৌঁছে গেলাম। মিতুকে গাড়িতে সিটের সাথে বাঁধা, ওর মুখে টেপ লাগানো। আমি মিতুকে গাড়ি রেখে ওর বাসায় ঢুকে পড়লাম। গিয়ে মাসুদ সাহেবের পায়ের কাছে বসে বললাম, প্লিজ আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন। আপুর কাছ থেকে আমার ভাগ্নেকে আপনি আলাদা করে দিলে ও হয়তো মারা যাবে। প্লিজ মাসুদ সাহেব, আপনি আমার ভাগ্নেকে আমার কাছে দিয়ে দেন প্লিজ। আরে আজব, আমি কেন আমার সন্তানকে চুরি করতে যাব? আমি এবার জিব্বাতে একটা আস্তে কামড় দিলাম। আমি এবার উঠে পড়লাম। মাসুদ সাহেবের হাত চেপে ধরে বললাম, ভাগ্নেকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাফ করবেন, আর ছবিটা রাখুন বলে আমার ভাগ্নের একটা ছবি মাসুদ সাহেবকে দিয়ে চলে আসলাম। আবার গাড়িতে চড়ে ড্রাইভারকে চালাতে বললাম। এক বন্ধুকে ফোন করে একটা হোটেলের এক রুম বুকিং দিলাম। হোটেলের সামনে গাড়ি থামিয়ে মেয়েকে বললাম, তুই যদি সাবলীলভাবে আমার সাথে হোটেলে প্রবেশ না করিস তাহলে আজ এখানে তোকে একদম ফিনিশ করে দেবো। মিতু আমার কথা অনেকটা ভয় পেয়ে গেল। ওর হাতের বাঁধন ও মুখের টেপ করে একটা ব্যাগ দিলাম। মিতু ভয়ে কোনো চেঁচামেচি না করে খুবই সাবলীলভাবে আমার সাথে হোটেলে গেল। হোটেলের রুমে ঢুকেই মিতুকে আবার পূর্বের ন্যায় বেঁধে বেডের সাথে রাখলাম। সালে অনেক জ্বালেছিস আমার। আর যদি আমার ভাগ্নেকে খুঁজে না পাই তাহলে এই হোটেলেই তোকে মেরে নদীর জলে ফাঁসি দেবো আমি। তোর ভাইকে উচিত শিক্ষা দেবো আমি। তোর এই হাতের অনেক জোর তাই না সালে? দেখা দেখি আজ তোর হাতের কত জোর। তোর মাথায় তো অনেক বুদ্ধি। ওই দিন আমাকে মিথ্যা জালে ফাঁসি আমার বোনের সংসারটা ভেঙেছিলি। আজ দেখি তোর মাথায় কত বুদ্ধি পালিয়ে দেখাস তুই এই হোটেল থেকে। মেয়েদুকে খাটের সাথে বেঁধে একটু পাশে এসে বাসে আপুর কাছে ফোন দিলাম। ফোন ধরে আপুর কান্না ভেজে কণ্ঠ ভেসে আসলো, আর আপু তুই কাঁদিস না, ভাগ্নের খোঁজ তো পেয়ে গিয়েছে আপু। কি বলছিস ভাই, সত্যি? আপু সত্যি খোঁজ পেয়ে গিয়েছি। ভাগ্নেকে কিডন্যাপ করেছে মাসুদ ভাইয়ের ভাড়াটে করা কিছু সন্ত্রাসীরা। 5 লক্ষ টাকা ওরা মুক্তিপণ দাবি করছে। আমি যত তাড়াতাড়ি পারে ওদের টাকা দিয়ে ভাগ্নেকে নিয়ে আসছি। আর আপু শোন, এই খবর যেন কারো কানে না যায়, নইলে ওরা ভাগ্নের ক্ষতি করবে বলেছে। আপু তুই ভাবিস না, আমি যে কোনো মূল্যেই ভাগ্নেকে নিয়ে বাসায় ফিরবো। রাখি আপু বলে ফোনটা কেটে দিলাম। মিতুর কাছে আসতে ও বড় বড় চোখে আমার দিকে তাকালো। আমি ওর মুখের টেপটা খুলে দিলাম। আবির এগুলো কি? তুমি না বললে আমার ভাই তোমার ভাগ্নেকে চুরি করে নিয়ে গেছে? মিসেস মিতু। তাহলে এখন আবার তোমার আপুকে ফোন দিয়ে এসব কি বললে? আমি একটা হাসি দিলাম। আবির এগুলো কি হচ্ছে? তোমার ভাগ্নেকে কিডন্যাপাররা তুলে নিয়ে গিয়েছে আর আমায় এভাবে নিয়ে এসে বেঁধে রেখেছো কেন? আমি আবার হাসি দিলাম। আমার ভাগ্নেকে তোমার ভাই চুরি করে নিয়ে গেছে, এটা হোটেলের সবাই জানে। আমার ভাগ্নে কিডন্যাপ হয়েছে এটা তুমি, আমি, আপু আর আমার পরিবার জানে। কিছুই বুঝছে না তো মিস মিতু? মিতুন মাথা নাড়িয়ে জানালো না, ও বুঝছে না। গুড মিস মিতু, 2 দিন এভাবে থাকলেই সব বুঝতে পারবে। একটু পর অনু ফোন দিলে আমি মিতুর মুখে আবার টেপ লাগিয়ে দিয়ে দরজা লক করে বাইরে আসলাম। আবির, মিসকাত তো কান্না করছে অনেক। অনু তুমি এক কাজ করো, ওকে কিছু খাবার খাওয়াও আর তুমি মাথাটা ওর সামনে দাও। অদ্ভুত হলেও সত্যি আমার ভাগ্নে 2 সেকেন্ডের মধ্যে ওর কান্না থামিয়ে দেবে। তোমার চুল ও কান টেনে। আমার কথা মতো অনু তাই করলো এবং মিসকাত কান্না থামালে ও কিছুটা হয়তো অবাক হয়ে গেল। আচ্ছা অনু, তুমি ওকে দেখে শুনে রেখো বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন এসব কি হচ্ছে, চলুন আপনাদের সব কথা খুলে বলা যায়। আসলে আমার ভাগ্নেকে কেউ কিডন্যাপ বা মাসুদ সাহেব চুরি করেননি। ওই দিন রাতে আমার ঘুম আসছিল না, তাই হোটেলের বাইরে পায়চারি করতে করতে একসময় ছাদে চলে যাই। ছাদে গিয়ে এত রাতে অনুর মতো কাউকে ছাদে বসে থাকতে দেখে এবং কাঁদতে দেখে আমি কিছুটা অবাক ও ভয় পেয়ে যাই। সাহস নিয়ে অনুর কাছে গেলে দেখি আসলে অনু ওটা। আমাকে দেখে অনু আমার কাছে ক্ষমা চায়, আমি ওকে ক্ষমা করে দেই। এরপরে আমরা অনুর রুমে আসি। রুমে এসে মাসুদ ভাইয়ের ভুল ভাঙানো ও শিক্ষা দেওয়া, মিতুকে ওর কর্মের উপযুক্ত ফল পাওয়ানোর ব্যবস্থা করার জন্য এই প্ল্যানটা করি। অনু ওর আব্বুকে ফোন করে কৌশলে মাসুদ সাহেবকে বাসায় নিয়ে যায়। এরপরেই আমার ভাগ্নেকে অনুর রুমে রেখে আসি আর মাসুদ ভাইয়া ও আমার পরিবারের কাছে এই নাটকটা সাজাই।
আমার এসবের মূল উদ্দেশ্য হলো ওদের দুই ভাই বোনকে উচিত শিক্ষা দেওয়া। মাসুদ ভাই জানবে আমার ভাগ্নের সাথে ওর বোনও কিডন্যাপ হয়েছে, আর আমাকে যাতে সন্দেহ না করে সেই জন্য ফোন করে সব বলি ও ওনার বাসে গিয়ে নাটকটা করে আসি। একদিকে নিজের বোন, অন্যদিকে সন্তান, দুজনকে হারিয়ে অবশ্যই মাসুদ ভাই কিছুটা শিক্ষা পাবে। একা হয়ে যাবেন উনি, তখনই আমি আপুকে নিয়ে আসল খেলাটা জমিয়ে দেব। আমি জানি না এই প্ল্যানে ঠিক কতটা সফল হব, তবে ওদের দুই ভাই বোনকে কতটা হেনস্থা করব তা হয়তো ওরা ভাবতেও পারবে না। বাজারে চলে আসলাম, এসে আমি কিছু খেয়ে নিলাম, সাদা করে 1 প্লেট ভাত, মরিচের গুঁড়া ও 1 বোতল পানি নিয়ে আবার হোটেলে গেলাম। রুমে ঢুকে মিতুর 1 হাত ও মুখের টেপ খুলে দিয়ে ওকে খেতে নিয়ে বললাম। মিতু ভেবেছে ওর জন্য ভালো দামি খাবার এনেছি। খাবারের প্যাকেটটা তাড়াহুড়ো করে খুলে দেখতেই ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কি দেখছিস কাল নাগিনে, সবেমাত্র শুরু, আরো কত কিছু দেখবি। তুই কি ভেবেছিলি আমার একটা ক্ষতি করে বেঁচে যাবি তুই? আমি তোকে কিছুই বলবো না, সব ভুল ভেবেছিস কাল নাগিনে, সব ভুল। আমি শুধু উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় ছিলাম, আজ সময় ও সুযোগ দুটাই এসে গিয়েছে। এই কয়দিনে তোর জীবনটা আমি বিষিয়ে দেবো। একটু পর আমি তোর ফোন বেজে উঠলো, ফোন রিসিভ না করে কেটে দিলাম। এবং আপনার বোন ও সন্তান আমাদের কাছে বন্দি রয়েছে বলে ফোন বন্ধ করে দিলাম। মিতু খাবার না খেয়ে চোখের জল ফেলতে ফেলতে শুয়ে পড়লো। আমি একপাশে শুয়ে পড়লাম। মাঝরাতে খসর মচর শব্দ হচ্ছে, তাই আমার ঘুম ভেঙে গেল। তাকে দেখি মিতু ওই মরিচের গুঁড়া দিয়ে ভাত না খেয়ে খাচ্ছে। আমি আবার চোখ বুজে ভাবছি, কেন শালি খাবি না বলে এখন খাচ্ছিস কেন? মিতু খেতে থাকলো আর আমি ঘুমিয়ে পড়লাম। চলে ঘুম থেকে উঠে দেখি মিতুর অবস্থা অনেকটা নাজেহাল। তাকে এবার মুক্ত করে দিলাম। মিতু কান্না করেই চলেছে। আমি ওকে কান্না থামাতে বললেও আমার কথা শুনছে না। তাই দেখে আমি এবার মিতুকে একটা ধমক বসিয়ে দিলাম। ও আমার ধমক শুনে অনেকটা ভয়ে সরিয়ে গেল। মিসেস মিতু, এটুকু কষ্ট পেয়ে এতটা কান্না করছো? একবার ভেবে দেখো তো আমার আপুটা ওই দিন কেমন কেঁদেছিল। আপু আজও আড়ালে তোমার ভাইয়ের জন্য চোখের জল ফেলে। মেনে নিতেছি যে দোষটা আমারই ছিল, কিন্তু সেই দোষে তুমি আমার আপুর সংসারটা কেন ভেঙে দিলে? আবির, আমি ওই দিন এমনটা করেছিলাম তোমার আপুর সংসার ভাঙতে নয়, তোমার উপর রাগ হয়েছিল আর ভাইয়ের হাত থেকে বাঁচতে। বাহ মিতু বাহ, আমাকে 1 মাস জেল খাটিয়েও কি তোমার আমার উপরে জমে থাকা প্রতিশোধের নেশাটা মেরে নাই, যে তুমি পরবর্তীতে আবার এইভাবে প্রতিশোধ নিয়েছিলে? আমার কথার উত্তর না দিয়ে মিতু চুপ করে কাঁদতেই থাকলো। মিতু, তোমাকে যেদিন অপু ডিভোর্স দিয়েছিল সেদিনও কি তুমি ভেবেছিলে একটা মেয়েকে স্বামী ডিভোর্স করলে তার কতটা কষ্ট হয়? সেদিন কি পারতে না তোমার ভাইয়াকে সবটা খুলে বলতে? সাহস পাইনি ভাইয়াকে সব খুলে বলার। তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজেই সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে গেছি। তুমি আমার পিছু হাঁটা ছেড়ে দিয়েছ ভাইয়াকে সব বলে। ভাইয়াও যদি আমাকে ছেড়ে দিত তখন আমি কোথায় যেতাম? একটা লম্পটকে ভালোবেসে আমি হারিয়েছি আমার মায়ের মতো ভাবির আদর, হারিয়েছি আমি তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ডকে। তোমার চরিত্রের দাগ লাগাতেও ভাবির সংসারটা ভাঙতে গিয়ে আজ আমারই সংসারটা ভেঙে গিয়েছে। আমারও চরিত্রে কলঙ্কের দাগ লেগে গিয়েছে। আজ বুঝেছি পাপ কখনো কাউকেই ক্ষমা করে না। আবির, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আমি বাসায় ফিরে ভাইয়াকে সব কথা খুলে বলবো। এতে ভাইয়া আমাকে যা শাস্তি দিবে আমি সব শাস্তি মাথা পেতে নিব। আমাকে এই সুযোগটি দাও আবির প্লিজ। আচ্ছা ঠিক আছে মিতু, যাও ফ্রেশ হয়ে এসো, আমরা আজই বাসায় ফিরবো বলে আমিও রেডি হতে চলে গেলাম। ওনাকে ফোন করে আমার বাসায় চলে আসতে বললাম। আমি আর মিতুর বাসার দিকে রওনা দিলাম। মিতুর বাসায় পৌঁছে গেলাম। সারা বাড়ি খুঁজেও মিতুর ভাই মাসুদ ভাইকে পেলাম না। মিতুকে ওর ভাইকে ফোন দিতে বললাম। মিতু মাসুদ ভাইকে ফোন দিলে উনি ফোন ওঠাচ্ছে না। মিতুকে রেখে আমি বাসা থেকে রওনা হয়ে গেলাম। বাসায় আসতেই আপু আমার কাছে দৌড়ে আসলো। ও ভাই, আমার বুকের মানিকটা কোথায়? তুই না বললি মিশকাতকে নিয়ে বাসায় ফিরবি? আমি কিছু বলার আগে আপু আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। আপুকে শান্ত করে বললাম, আপু কাঁদিস না, আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্নেকে নিয়ে অনু বাসায় ফিরবে। ভাগ্নে অনুর হেফাজতে আছে। ভাই, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিস, আমি জানি তুই আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছিস রে ভাই। সত্যি করে বল না ভাই, মিশকাতের কি হয়েছে? বুঝলাম আপুকে এভাবে বললে বিশ্বাস করানো যাবে না, তাই ফোন বের করে অনুকে ফোন দিলাম। হ্যালো অনু, মিসকাত তোমার কাছে আছে না? আপুকে একটু বলো তো অনু, তুমি যে মিসকাতকে নিয়ে আমাদের বাসায় আসছো। ফোনটা এবার আপুকে দিলাম। অনু আপুকে সব বললেও আপু তবুও যেন বিশ্বাস করলো না। তাই আমি অনু এগিয়ে নিয়ে আসতে বলে একটু এগিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। রাস্তায় হঠাৎ অপুর সাথে দেখা হয়ে গেল। আবির, কেমন আছো? আছি তো। তুমি কেমন আছো অপু? ওই কোনো রকম আবির। তা মিতু কেমন আছে? আর তোমরা কবে বিয়ে করছো আবির? মানে অপু এসব কি বলো তুমি?
আমি সত্যিই তো বলছি, তোমরা কবে বিয়ে করছো সেটা জানতে চাইছি আর কি। দেখো অপু, আমি কেন মিতুকে বিয়ে করতে যাব? তোমায় ভালোবাসে তাই। ভালোবাসে মানে? এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝছি না। ও শোনো তাহলে আবির, ওই দিন বাসরাত আমি যখন মিতুর কাছে যেতে থাকি তখন ও আমাকে বাধা দেয়। আমি বাধা দেওয়ার কারণ জানতে চাইলে মিতু বলে তোমায় ভালোবাসে, তোমাকে ছাড়া কোনোদিনও কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। মিতুর কথা শুনে আমার রাগ হয়, তাই জোর করে আমি ওর থেকে স্বামীর অধিকার কেড়ে নিতে ওর কাছে যেতে থাকি। ফলে মিতু আমাকে লাথি মেরে বেড থেকে নিচে ফেলে দেয়। তখন আমি রাগের বশকে এলোপাথারি পিটাতে থাকি। সারা রাত ধরে ওর উপর অত্যাচার করলো। ও আমাকে স্বামীর অধিকার দেয়নি শুধু তোমায় ভালোবাসে বলে। এসব কি সত্যি নাকি? সত্যি আবির। মিতু যদি আমাকে ভালোবাসে তাহলে ও কেন তোমায় বিয়ে করলো? ওর ভাইয়ের চাপে আর আমার কাছে ওর কিছু আপত্তিকর পিক থাকায়, যার জন্য মিতু ভয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আচ্ছা তা না হয় মানলাম, কিন্তু মাসুদ ভাই কেন তোমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হলেন? কেননা মিতুর ভাই জানতে পেরে গিয়েছিল মিতু তোমাকে ভালোবাসে, তাই ওই দিন উনি আমার সাথে মিতুর বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। আচ্ছা আবির, আমি এখন আসি, আর দোয়া করে তোমরা সুখী হও। বলে অপু চলে গেল। আমি রাস্তার একপাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকলাম যে মাসুদ ভাই একদিন মিতুকে অপুর হাত থেকে বাঁচাতে আপুকে দিয়ে অভিনয় করে নিয়ে অপুকে জেলে দিয়েছিল, অথচ আবার সে অপুর হাতেই মিতুকে তুলে দিয়ে ওই দিন যেন উনি একটু দ্বিধাবোধ করেননি। কারণটা হলো শুধু মিতু আমাকে ভালোবাসে বলে। আর যেন বেশ কিছু সংকোচ বোধ বেঁধেছে আমার মনে। মিতু যদি এক সময় অপুকেই ভালোবাসতো তাহলে সে কিভাবে আবার আমাকে ভালোবাসতে পারে বুঝছি না। আবার মাসুদ ভাই ও মিতুর সাথে এটা কেন করলো সেটাও যেন আজ অপরিষ্কার আমার কাছে। আমি কি অপুর চেয়ে খারাপ ছেলে ছিলাম নাকি যে মাসুদ ভাই মিতুকে জোর করে অপুর সাথে বিয়ে দিলেন? জানি না এসব সংকোচ কীভাবে দূর হবে আমার মন থেকে। দেখি অনুকে ফোন দিয়েও কত দূর আর কতক্ষণ লাগবে আসতে। ফোন বের করে অনুকে ফোন দিলাম। অনু, কোথায় তুমি? আর কতক্ষণ লাগবে আসতে? আবির, আর 8 ঘন্টার মতো লাগবে। অনু, তোমার আসতে তো এত সময় লাগার কথা না। আবির, আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম, তাই দেরি হয়েছে আর কি। ও তা ভাগ্নে কি করছে? ও আমার কোলে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে কিছু খাওয়ালাম, এখন ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ভালো করে এসো, আমি বাস স্ট্যান্ডে আসি, বাস থেকে নেমে ফোন দিও। আচ্ছা, বাস থেকে নেমেই তোমায় ফোন দিব। বলে অনু ফোন কেটে দিল। আমি একটা চায়ের দোকানের পাশে চা অর্ডার করে দাঁড়িয়ে আছি। একটু পর দোকানদার চা নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ের কাপ মুখে দিতে যাব কি অমনি কেউ কিছু একটা দিয়ে চায়ের কাপে বাড়ি বসিয়ে দিল। আমি লাভ মেরে উঠে বসলাম। পাশে তাকাতে দেখি চল, 1 মাস জেল খেটে তোর শিক্ষা হয়নি দেখছি, এবার তো সারা জীবনটা জেলেই কাটাবি। বলে আমি কিছু বলার আগেই মিতুর ভাই আমাকে হাত করা পরিয়ে দিল। মানে আমি কি করছি আর আমার অপরাধী বাকি? তোর অপরাধ কি তা থানায় গেলেই জানতে পারবি। না, আপনি তো বিনা দোষে আমাকে থানায় নিয়ে যেতে পারেন না। আগে আমাকে কেন অপরাধে থানায় নিয়ে যাবেন সেটা বলুন, নইলে কি করবি? বলে উনি আমার শার্টের কলা ধরে টানতে শুরু করে দিল। আমাকে জিপে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে গেল। জেলের ভিতর ঢুকে দিয়ে উনি একজন অফিসারকে বলল, এর নামে চার্জশিট তৈরি করুন। ওই পুলিশ অফিসার আমার অপরাধ বা কারণ জানতে চাইলে উনি বললেন, কিডন্যাপ। একজন মেয়েকে কিডন্যাপ করে তার উপর রাতভর অত্যাচারের জন্য ওর উপর নারী নির্যাতন দায়ে চার্জশিট তৈরি করুন। কালকে ওর কোর্টে চালান দেওয়া হবে। নারী নির্যাতন মানে? আমি কাকে কিডন্যাপ ও নির্যাতন করেছি? চুপ! আর একটা কথা যদি মুখ থেকে বের করিস তাহলে তোকে এইখানে মেরে পুঁতে ফেলবো। তোর ভাগ্য ভালো তাই এখনো তোর উপর হাত উঠেনি। জানিস না কাকে কিডন্যাপ করেছিস তুই? তার মানে মিতু আবারও আমাকে এভাবে ফাঁসি দিল। আসলে মিতুকে এভাবে বিশ্বাস করা আমার মোটেও ঠিক হয়নি। 1 ঘন্টা না যেতেই মিতু সহ আমার আপু এবং আব্বু ও অনু আসলো। ভাইয়া, আবিরকে ছেড়ে দাও। কি বলিস বোন? ও না তোকে... ভাইয়া অনেক হয়েছে, আর না। আমি যা বলেছি সব মিথ্যা। আবির আমায় কিডন্যাপ করেনি, তাই তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। মিতুর কথায় ওর ভাই আমাকে ছেড়ে দিল। আমি জেল থেকে বের হয়ে মিতুকে বললাম, আশা করি বাকিটুকুও তোমার ভাইকে বলে দেবা। আমরা সবাই তোমার ভাইয়ের আশায় পথ চেয়ে থাকবো। আমরা সবাই বাসায় চলে আসলাম। আপু মিসকাতকে পেয়ে অনেক খুশি। ওনাকে সবাই যেন পারছে না মাথায় তুলে আদর করতে। আমার সৎমা তো বলেই বসলো, এমন একটা লক্ষ্মী মেয়ে আবিরের বউ হবে, অনেক মিষ্টি তুমি। আমি চেয়ে চেয়ে শুধু অনেকেই দেখছি। অনু যেন লজ্জায় লাল করে ফেলছে ওর মুখটা। অনু এবার বলল, আচ্ছা, আমি আসি এবার। আপু আমায় অনুকে এগিয়ে দিয়ে আসতে বললো। আমি অনুকে এগিয়ে দিতে ওর সাথে যাচ্ছি। দুজনে চুপচাপ হেঁটে চলেছি।
আজ আমার অনেক ইচ্ছেই হচ্ছে অনুকে কিছু বলার, কিন্তু কথাগুলো পেটে আসলেও যেন মুখ দিয়ে আর বার হচ্ছে না। অনুর বাসার কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1 মিনিটের রাস্তা। এবার বুকে সাহস করে বলেই দিলাম অনুকে, অনু একটা কথা বলার ছিল তোমায়। বলো কি কথা? অনু আসলে আমি আমার মনকে যতবারই প্রশ্ন করছি সে উত্তর দিয়েছে তোমার মনটাকে সে গ্রহণ করতে চায়। আমার কথা শুনে অনু দাঁড়িয়ে গেল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। অনু কিছুটা রোমান্টিক ভাব নিয়ে বলল, দেখো আবির, আমি ওসব শুনতে চাই না। এক কথায় আমি সোজা ওই 3টা শব্দ শুনতে চাই। বলবে কি? আমি তোমাকে ভালোবাসি অনু। আমিও তোমাকে ভালোবাসি আবির। 2 মিনিটের জন্য আমার আর অনুর চোখের ভাষায় কিছুটা কথা চললো। যদি ভালোবাসো তাহলে ওই দিন দূরে চর মারায় এভাবে হারিয়ে গিয়েছিলে কেন অনু? কই হারিয়ে যাব কেন? শুধু বুক ভরা বিশ্বাস ও আকাশ ছোঁয়া ভালোবাসা নিয়ে তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি শুধু একটা কথাই ভাবতাম, আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন তোমাকে আমি পাবই। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমিই ছিলে আবির। তাই অনু, সত্যি আমায় এতটা ভালোবাসো? সত্যি আবির, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। অনুকে জড়ে ধরতে সাহস পাচ্ছি না, তবে অনেক ইচ্ছে করছে অনুকে বুকের সাথে শক্ত করে জড়ে ধরি, তবে আমার সেই সাহস যেন হচ্ছে না। আচ্ছা আবির, এবার আমি আসি তাহলে। অনু বাই বলে ওর বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, অনুকে বউ করতে পারলে সত্যি আমি অনেক ভাগ্যবান হব। ওর ভালোবাসে আমার জীবনটা সুখে ভরে যাবে। নিজের সুখের কথা ভাবতে গিয়ে যেন বুকের ভেতর কিছু একটা নাড়া দিয়ে উঠলো। কল্পনার বিষয়ে মনে হলো কেউ যেন আমায় বলছে, নিজের সুখের সংসার ও বউয়ের কথা ভাবছিস? তোর বোনের সংসারটা নিয়ে ভাব, তোর বোনের সুখ নিয়ে ভাব। আমার সুখ যেন হারিয়ে গেল। আমি এবার কি করব? এত চেষ্টার পরও মাসুদ ভাই যদি আপুকে মেনে না নেয় তাহলে আর কি করব? আর কি করতে পারি? আপু, আমি কি করতে বাধ্য রেখেছি? কত পথই না অবলম্বন করলাম, তবুও কাজ হলো না। একটাবার উনি যেন আপুর কথা ভাবেননি ওনার এমন এক নিষ্পাপ সন্তানের কথা। তবে আমার মনে হয় মিতু এবার সব কথা মাসুদ ভাইকে খুলে বলবেন। উনি এবার আসবেন আমার আপুকে নিতে। আমার ভাগ্নেকে নিজের সন্তান পরিচয় দিয়ে উনি করে তুলে নেবেন। একটু পর উনি ফোন দিল। এই বাবু, কি করছো? বাবু মানে বাবু কেউ নো? আরে তোমাকে আদর করে বাবু না বলে ডাকলাম আর কি। আমি হাসবো না কাঁদবো বুঝছি না। বাবু বলে বিএফকে কেউ ডাকে নাকি? বাবু বলে তো নিজের সন্তানকে বলে ডাকে। হায়রে যুগ, হায়রে ভালোবাসা। এই বাবু, কি হলো তোমার? কথা বলছো না কেন তুমি? অনু দেখো, এসব ভাষা আমাকে ডাকবে না তো। এটা শুনতে আমার ভালো লাগছে না। আমাকে আর বাবু বলে ডাকবে না তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাই বলে রাগ করো না। আমি আর পরবর্তীতে তোমাকে বাবু বলে ডাকবো না, কেমন? ধন্যবাদ। অনুর সাথে আমার কিছুক্ষণ কথা চললো। রাতে সবার সাথে খাবার খেতে বসলাম। খাওয়া শেষ হলে ভাগনের সাথে একটু মজা করলাম। একটু বড় রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে হালকা নাস্তা করে অফিসে গেলাম। সারাদিন অফিসে থাকা অবস্থা অনুযায়ী কতবার আমাকে ফোন করলো তার হিসেব নেই। বাসায় ফিরে অনেকে ফোন করতেই ও আমাকে কিছু কথা শোনালো। একে সারাদিন অফিসে থাকেই, আবার বাসে না আসতেই জিএফের বকা। ফোন কেটে দিয়ে আমি ফোনটা বন্ধ করে রেখে দিলাম। আপুর রুমে গিয়ে দেখি ভাগনায় বসে থেকে খেলা করছে। ওকে করে তুলে নিলাম। ভাই কখন ফিরলি? এই তো আপু, এক্ষুনি। ওহ, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আম্মু কোথায় রে আপু? এইমাত্র রান্না সেরে এই রুমে গিয়েছে মনে হয়। আচ্ছা আপু, তুই তাহলে খাবার বাড়তে থাক, আমি একটু আম্মুর কাছ থেকে আসছি। আচ্ছা ভাই। আসলে এই কয়েকটা দিন আম্মুকে আমি সময় দিইনি, ঠিক মতো ওনার সাথে কথা হয়নি, মনে কেমন যেন করছিল। তাই আজ ওনার রুমে গেলাম, কিন্তু রুমে গিয়ে একটা বোকার পরিচয় দিলাম, যাতে মনে হয় উনি কিছুটা কষ্ট পেল। আসবো আম্মু? উনি কিছু না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাই কি বললো, বাবা, তোর মায়ের ঘরে আসতে পারমিশন লাগবে তোর? না মানে আসলে আম্মু তোমার সাথে বেশি সময় কথাই হয় না, তাই আসলাম গল্প করতে। অফিস হতে কখন এসেছিস? খাওয়া দাওয়া হয়েছে? এখনই আম্মু, আপু খাবার বাড়ছেন, খাবো একটু পরেই। চল আগে খাবি, তারপর গল্প করব। আম্মুর সাথে খাবার টেবিলে চলে গেলাম। সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ হলে সবাই বসলাম গল্প করতে। গল্প করা শেষ হলে আমি আমার রুমে আসলাম। ফোনটা অন করতে দেখি অনু 25টা মেসেজ করেছে, শুধু সরি সরি। অনুকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হচ্ছি। আম্মু আমাকে ডাক দিয়ে বলল, দেখ তো আবির, বাইরে কে এসেছে, দরজা খুলে দে। আমি গিয়ে দরজাটা খুলতে আমার চোখ আকাশে উঠলো। মাসুদ ভাইয়া ও তার বোন মিতু আজ প্রথমবারের মতো এসেছে আমাদের বাসায়। আমাকে কিছু না বলে মাসুদ ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আরে ভাইয়া, এভাবে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন ভাইয়া। মাসুদ ভাইয়া আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরে দিল। ভাইয়া, এগুলোর কি দরকার? আসুন ভেতরে। মাসুদ ভাইয়ের সাথে সাথে মিতু ও পিছন পিছন বাসার ভেতরে ঢুকলো। মাসুদ ভাইয়া বাসায় ঢুকেই এদিক ওদিক তাকাচ্ছে। ভাইয়া, এতিমদের বাসায় কি দেখছেন? উনি হয়তো আমার কথায় কিছুটা অপমান বোধ করলো। আপু কোথায়? তুই এদিকে আয় তাড়াতাড়ি, দেখ কে এসেছে। ভাই একটু ব্যস্ত, আসছি একটু পর। আপু রুম থেকে এই কোথায় বললো। মিতু সহ মাসুদ ভাইকে ডাইনিং রুমে আমরা বসতে দিলাম। আম্মু কোথায়? তুমি এদিকে আসো। আম্মু এসে জানতে চাইলো, কে ওনারা বাবা? চিনছি না তো। আম্মু না চিনবারই কথা, কারণ আম্মু তো জানেন মাসুদ ভাই আপুর স্বামী কিনা। আরে আম্মু, উনি তোমার মেয়ের জামাই, আমার দুলা ভাই। ও, তা বাবা কেমন আছো? মা, ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। উনি তোমার বোন বুঝি? মা, ও আমার ছোট বোন মিতু। আচ্ছা, তোমরা বসো। আম্মু মিষ্টির প্যাকেটটা ভিতর নিয়ে গেল। আপু কি করিস? বাইরে আয়, এসে দেখে তো যা কে এসেছে। আসছি রে ভাই, তোর ভাগ্নে কোলে টয়লেট করেছে, শাড়িটা পাল্টে আসছি। একটু পর আব্বু আসলেন। আব্বুকে দেখে মাসুদ ভাইয়া দাঁড়িয়ে সালাম দিলেন। আব্বুকে সালাম দেওয়া দেখে আমি কিছুটা অবাক হলাম, কেননা আম্মু আসলে উনি সালাম দেয়নি। আর না দেবারই কথা, উনি তো আম্মুকে চিনতেন না। তা কেমন আছো? ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? এই আল্লাহ রেখেছে ভালোই। তা উনি বুঝি তোমার বোন? আব্বা, ও আমার ছোট বোন মিতু। ও, লাবণ্য মুখে একদিন শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়েছে। তা তোমার বরকে নিয়ে আসলে না যে? আমি এবার জিব্বাতে কামড় দিয়ে বলছি, গুড আব্বু, একেবারে পাস। আব্বুর কথা শুনে মিতুর উঁচু মুখটা নিচু হয়ে গেল। আরে লজ্জা পাওয়ার কি আছে? এরপর আবার আসলে তোমার বরকে নিয়ে আসবে, কেমন? আম্মু নাস্তা নিয়ে আসলেন। মাসুদ ভাই ও মিতুকে নাস্তা দিয়ে দিয়ে আমি একটু আপুর রুমের দিকে এগিয়ে গেলাম। ফিরে, আপু কখন থেকে ডাকছি তোকে? চল বাইরে, তোর জন্য সারপ্রাইজ আছে আজকে। ভাই তুই কি সারপ্রাইজ দিবি? আমি তা সব জানি, জানলা দিয়ে আমি সব দেখেছি। কি বলিস আপু, তুই দেখেও বাইরে আসতেছিস না? না ভাই। কেন আপু, তুই কি মাসুদ ভাইয়ের সাথে খুশি হোস নাই? আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তুই বাইরে যা, আমি একটু পর আসছি। আসলে মাসুদ ভাই আসলে আপু যতটা খুশি হবে বলে আমি মনে করেছিলাম তা নয়। আপুর চোখ মুখ আজ অন্য কোনো কথা বলছে। আমি আপুর রুম থেকে চলে আসলাম। অনু ফোন করে আমি একটু আমার রুমের দিকে গেলাম। ওনার সাথে একটু কথা বলে ডাইনিং রুমের দিকে আসতে দেখি মাসুদ ভাই আব্বুর হাত ধরে বসে আছে। আরে বাবা, এগুলো কি করছো? ছাড়ো ছাড়ো, আমরা তো রাজি। তুমি লাবণ্য মাকে গিয়ে বলো, ও যেতে চাইলে আমরা না করব না, আমরা সবাই রাজি। আব্বু আমাকে ইশারা করে আপুকে ডাকতে বললো। আমি আবার আপুকে ডাক দিলাম, আপু আসলো না। আপু কেন আসছে না আমার আর বুঝতে বার করলো না। আমার মনে হচ্ছে আপু মাসুদ ভাইয়ের বাসায় যাবে না, আর এই জন্য আপুকে বারবার ডাকা সত্ত্বেও আপু বাইরে আসছে না। আচ্ছা আব্বা, আমি দেখছি। বলে মাসুদ ভাই আপুর রুমে গেল। আমরা সবাই ডাইনিং রুমে দাঁড়িয়ে রইলাম। একটু পর আপুর রুম থেকে পরপর ঠাস ঠাস করে শব্দ আসলো। মনে হলো আপু বা মাসুদ ভাই কে যেন কাউকে চর মেরেছে। আমার এই বাড়িতে এসে আমার এই বোনকে আজকে যদি মাসুদ ভাইয়ের গায়ে হাত দেয় তাহলে একদম ঠিক হবে না। আজকে ওনার কিছু না বলে আবু আমাকে আটকাতে চাইলেও আমি দৌড়ে আপুর রুমে গেলাম। এদিকে যা ভেবেছি তার উল্টো, মাসুদ ভাইয়ের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তার মানে তা আপুই মেরেছে, বুঝলাম। আমি আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। মাসুদ ভাই আপুকে কিছু না বলে আমার দিকে চাইলো। আপু এগুলো কি বলছিস? আর তুই ভাইকে ভাই তুই এখানে আশা করি কথা বলবি না। যার যা প্রাপ্য আমি তাকে সেটাই বুঝিয়ে দিয়েছি। ওনাকে বল এক্ষুনি যেন চলে যায়। আব্বু আম্মু আপুকে বোঝাতে চাইলেও আপু কারো কথা শুনলো না। আজকে আপুকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা ওর এমন রাগ আমি কোনোদিনও দেখি নাই। সবার শেষে মিতু আসলো। ভাবি, ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। ভাবি, তুমি ভাইয়াকে সাজা দিও না, আমাকে দাও, আমার পাপের সাজা আমাকে দাও প্লিজ। এবার মাসুদ ভাই ও মিতু আর অপেক্ষা না করে চোখে জল মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে গেলেন। আব্বু ও আম্মু ওদের পিছু পিছু গেল। আপু, এটা তুই কি করলি আপু?
ওনাদের এভাবে অপমান না করলেও পারতে আপু। কেন ভাই, ওই দিনের কথা কি তুই ভুলে গিয়েছিস? ওই দিন তোকে আমাকে কত অপমান করেছিল উনি, মনে নেই তোর? ওনার পা অবধি ধরেছিলাম, তার বিনিময়ে কি পেয়েছিলাম ভাই? কপালে লাথি জুটেছিল। ভুলে গেছিস সব ভাই? তুই ভুলে গেলেও আমি ভুলি নাই রে ভাই। না আপু, আমি কিছুই ভুলি নাই। তবে ওনারা তো সব পাপের সাজা পেয়েছেন, মৃত্যু তো কম কষ্ট পায়নি। তো উচিত ছিল ওনার বাসায় না গেলেও ওনাকে ভালোভাবে বলা। এরপর কি উনি আর আমাদের বাসায় আসবেন? আমার তো মনে হয় না আপু উনি আর আসবেন। আসবো না মানে? ও ঠিকই আসবে ভাই। ওর চোখের ভাষা এতদিন যা বলতো আজ তার উল্টোটা বলছে। ও ঠিকই আসবে, আবার তুই দেখে নিস। আচ্ছা আপু, তাই যেন হয়। ভাগনাকে নিয়ে আপুর রুম থেকে আমি চলে আসলাম। ভাগনাকে আমার বেডে বসিয়ে দিয়ে বলছি, তোমার আব্বুকে আজকে দেখলে ভাগ্নে? তুমি বড় হতভাগ্যা ভাগ্নে, তোমার আব্বুকে এত কাছে পেয়েও আজকে ওনার কোলে চড়তে পারলে না। মনে মনে বলছি, আপু যা করেছে বেশ করেছে। আজ মাসুদ ভাইয়ের উচিত শিক্ষা পেয়েছে। এই অপমান সহ্য করে উনি যদি আবার আপুকে নিতে আসেন, তবেই বুঝবো উনি আপুকে সত্যিই এখনো ভালোবাসেন। একটু পর আবার উনি আমাকে ফোন করলো। ওই কি করছো? অনু, তোমার সাথে রাতে কথা হবে, এখন একটু খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? কি হয়েছে তোমার? আরে কিছু না, রাখো তো তুমি। ওই বলো প্লিজ, কি হয়েছে? আরে মাসুদ ভাই আপুকে নিতে এসেছিলেন, কিন্তু আপু ওনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। ও আচ্ছা, বুঝলাম। এখন রাখো তুমি, রাতে কথা হবে। ফোন কেটে দিলাম। একটু পর দেখি আপুর রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। পানাকে কোলে নিয়ে আপুর রুমে গিয়ে দেখি আপু কাঁদছে। আপু কি হয়েছে তোর, কাঁদছিস কেন তুই? ভাই, আজকে ওনাকে আমি এই হাত দিয়ে মারলাম। আমি কি করলাম ভাই? আপু কাঁদিস না তো তুই, উনি আবার আসবেন দেখিস। আপু কান্না থামালে ভাগনাকে আপুর কোলে দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে দেখি মাসুদ ভাইয়া ফোন করেছেন। আমি ফোন ধরে কিছুক্ষণ কথা বললাম। উনি এবার জানতে চাইলো আপু কি করছেন। তোমার আপুকে ফোনটা দাও। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি আপুর কাছে ফোন নিয়ে গিয়ে বললাম, নে আপু, ভাইয়া ফোন করছেন। আপুকে ফোন দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর আপু এসে আমার ফোনটা দিয়ে গেল। আপুকে দেখে বুঝলাম ও এখন একটু খুশি। পরদিন সকালে অনুর ফোনে আমার ঘুম ভাঙলো। হ্যালো আবির, বলো অনু। আজকে কি তুমি ফ্রি আছো? কেন? ফ্রি থাকলে চলো না, আজকে একটু দুজনে একসাথে ঘুরতে যাই কোথাও। আবির অফিস আছে, বিকেল টাইমে ফ্রি হব। আচ্ছা, তাহলে আমরা আজকে বিকেলেই ঘুরতে যাব। ঠিক আছে। বলে ওনার সাথে একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নিলাম। অফিস যাওয়ার জন্য বের হতেই আপু এসে বলল, ভাই চল, আমিও একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করতে, আমায় ড্রপ করে দিস। আচ্ছা আপু। আপুকে একটা শপিং মলের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। একটু কাজে ব্যস্ত আছি, আমার সময় ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি রং নাম্বার, তাই ফোনটা কেটে দিলাম। পরপর 3বার ফোন কেটে দিল, আবার ফোন আসলো, তাই এবার রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? শালাবাবু, আমি তোমার দুলাভাই মাসুদ। ও আচ্ছা, কেমন আছেন দোলা ভাই? নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটা কেটে গেল। একটা বিষয় বুঝছি না আমি, মাসুদ ভাইয়া প্রতিনিয়ত নতুন নতুন নাম্বার দিয়ে কেন আমায় ফোন করছেন? এমন না তো বিষয়টা যে উনি 1 নম্বর থেকে ফোন দিলে বারবার আমি তার রিসিভ করব না। উনি আবার ফোন করলে আমি ফোনটা ধরলাম, একটু কথা বলতে উনি বললেন, আবির, তোমার আপুকে বলো না আমার সাথে একটু কথা বলতে। আমি ওর সাথে শপিং মলে আছি, তোমার আপু আমাকে পাত্তাই দিচ্ছে না। ভাইয়া আপুকে যদি এখন আমি ফোন করে আপনার সাথে কথা বলতে বলি, তাহলে সেদিন আপনাকে যেভাবে চড় দিয়েছিল না, আজ বাসায় ফিরে আমাকেও দেবে। আপু এখন অনেক পরিবর্তন হয়েছে, আমি আপনাদের ভেতরে নাই দোলা ভাই। আচ্ছা শালাবাবু, ঠিক আছে। বলে মাসুদ ভাইয়া ফোন রেখে দিলেন। যাক, তাহলে এবার মাসুদ ভাইয়ের সব ভুল ভালোভাবেই ভেঙে গিয়েছে। নয়তো এভাবে চর ও অপমানিত হয়েও কি আবার আপুর পেছনে লেগে নাকি? দেখি আপুকে একটু ফোন দিয়ে আপু কি করছে। হ্যালো আপু। ভাই বল। তুই এখন কোথায় আপু? এই তো ভাই, শপিং করছি। শপিং প্রায় শেষের দিকে। ভাই একটু লাইনে থাক। কি হয়েছে এখানে? আপু ফোন না কাটাতে আমি সব শুনতে পাচ্ছি। ম্যাম, এই মানুষটি সেই কখন থেকে আপনাকে ফলো করছে। এই মানুষটা মনে হয় চোরটোর হবে, তাই আমরা সিসিটিভি দেখে ওনাকে আটকিয়েছি। আসলে আপনারা যা ভাবছেন উনি তা নন, উনি হলেন পুলিশ অফিসার, আমার রিলেটিভ উনি। ও সরি স্যার, আর সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান।
ধন্যবাদ লাবণ্য, আমি আসলে দেখুন, দয়া করে আপনি আমার পিছু নিবেন না। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আমি তা আর জোড়া লাগাতে চাই না। আপনি আমার সামনে না আসলেই আমি খুশি হব। ভাই বল। আমি আপুকে কিছু না বলে ফোনটা কেটে দিলাম, কেননা আপুকে আমি যা বলতে চেয়েছিলাম তা বলার এখন আর দরকার নেই। অফিসের কাজ শেষ হলে বিকেলে বাসায় ফিরলাম। বাসায় ফ্রেশ হতেই অনু ফোন করে বলল, কখন আসবে তুমি? এই তো ফ্রেশ হয়েছি, এখন একটু খেয়েই বার হব। খেও না, আমি তোমার জন্য কিছু রান্না করেছি। আচ্ছা অনু, আমি আসতেছি। অনুর সাথে এক হোটেলে প্রবেশ করলাম, দুটো কফি অর্ডার করে দুজন খেলাম। অনু এবার ওর রান্না করা খাবারগুলো বার করলো। ও আমাকে খাইয়ে দিতে চাইলে আমি না বললাম। এসব কি বলছো? আমি কি বাবু যে ওই অনু তুমি আমাকে খাইয়ে দিবা? তুমি না কিছু বোঝো না আবির। মানে আমি আবার কি বুঝি না? এখানে কত মানুষ, তুমি কি দেখছো না? তুমি আমাকে খাইয়ে দিলে সবাই কি ভাববে? এখন ঝগড়া বাদ দিয়ে খাও তো আবির। ও আমি তোমার সাথে ঝগড়া করছি অনু? না, আমি ঝগড়া করছি। বলে অনু খাবার হাত দিয়ে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি ফেরাতে চাইলেও ও থামলো না। অনু হঠাৎ এমন রেগে গেল কেন বুঝলাম না। আর আমিও একটা হাজারাম, ও আমার জন্য কষ্ট করে এত কিছু রান্না করে আনলো, আর আমি কিনা ওটাকে দাগ দিয়ে বিল দিলাম। ওটার বিল নিয়ে টেবিলের নিচে তাকালো। বুঝলাম এগুলো পরিষ্কার জন্য ও অতিরিক্ত কিছু টাকা চাইছে। তাই ওটাকে কিছু টাকা দিয়ে উঠে আসতেই পিছন থেকে আবির বলে কেউ ডাক দিল। পিছন ফিরে দেখি অপু বসে আছে। আমি এগিয়ে কি বললাম, বলো অপু। সবই তো দূর থেকে দেখলাম আবির, তা অনুর সাথে কি তোমার চক্কর চলছে নাকি? চলছে। হঠাৎ এই প্রশ্ন? না এমনি, মৃত্যু কেসের অনেকে নিয়ে পড়লে তাই আর কি। শোনো অপু, মিতুকে ছেড়ে মানে মিতুকে কি আমি ভালোবাসি নাকি যে ওকে ছাড়বো আমি? আর মিতু তোমার বিয়ে করাবো, সো এমন সেকেন্ড হ্যান্ড আমার কেউ হতে পারে না, বুঝেছো? পরবর্তীতে কথাবার্তা একটু সাবধান বলবা, ঠিক আছে? আরে আবির, তুমি রাগ করছো কেন? আমি আর কিছু না বলে বাসায় চলে আসার জন্য বেরিয়ে আসতে দেখি অনু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি অনুকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে যেতেই ও আমাকে পেছন থেকে এসে জড়িত হইলো। সরি 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 আবির, প্লিজ আর এমন করব না আমি। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো আমায়, মানুষ দেখছে সবাই। অনু আমাকে ছেড়ে দিল। তুমি না পুরাই আনরোম্যান্টিক আবির। আমি আনরোম্যান্টিকই। তোমার সমস্যা কোনো? সমস্যা কেন হবে? আর শুধু শুধু রাগ করছো কেন? সরি বলতেছি তো। আচ্ছা চলো এবার বাসার দিকে যাই। একটা রিক্সাতে অনু আর আমি উঠলাম। গল্প করতে করতে ওর বাসার সামনে আসলে অনুকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে মিতুকে দেখি আব্বু আম্মুর সাথে ডাইনিং রুমে বসে গল্প করছে। মিতুর কোলে আমার ভাগ্নে। আমাকে দেখে মিতু ওর মুখটা নিচে নামিয়ে নিল। আম্মু মাসুদ ভাই এসেছেন নাকি? বাবা, উনি লাবণ্যর রুমে। ও তা কখন এসেছেন আম্মু? ওনাদের আসা তো অনেকক্ষণই হলো বাবা। ও খাওয়া দাওয়া হয়েছে আম্মু? না হয়নি, সবাই একসাথে খাবো বলে বসে আছি। হঠাৎ আপু আর মাসুদ ভাইকে একসাথে রুম থেকে বের হতে দেখে আমার মনে হলো তার মানে আপু মাসুদ ভাইকে মেনে নিয়েছেন। আমি রুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমিও গিয়ে সবার সাথে খেতে বসলাম। খেয়াল করে দেখি আপু আর মাসুদ ভাই খাওয়া বাদ দিয়ে চোখের ভাষায় কথা বলছে। কি দুলা ভাই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নিন। আমার কথা শুনে মাসুদ ভাই একটু লজ্জা পেয়ে গিয়ে বললেন, ও হ্যাঁ শালাবাবু। সবার খাওয়া শেষ হয়ে গেল। আমি ভাগ্নেকে নিয়ে মজা করছি। এমন সময় আপু এসে বলল, ভাই, উনি তো আমায় নিতে এসেছেন, আমি যাব কি? আপু অবশ্যই যাবি তুই, কেননা মাসুদ ভাই এখন ওনার সব ভুল বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, আমি তাহলে রেডি হই? আপু যা, তুই রেডি হ। আপু রেডি হয়ে গেল। মাসুদ ভাইয়া ও আপু গাড়িতে বসে আছে। মিতুর আসতে দেরি হচ্ছে দেখে আপু আমাকে বলল, দেখো তো ভাই, মিতু কোথায়? আচ্ছা আপু। আমি বাড়ির ভেতরে এসে দেখি মিতু আমার রুমে। আমি দরজায় দাঁড়িয়ে মিতুকে বললাম, মিতু তোমার জন্য সবাই অপেক্ষা করছে, বাড়ি চলো। মিতু আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। সরি আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক পাপ করেছি তোমার সাথে। আরে কিসের পাপ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তো। এখন চলো, ভাইয়াও আপু গাড়িতে বসে আছে। মিতু আমার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আবার হঠাৎ থেমে গেল। পিছন ফিরে এসে আমাকে জড়িত হলো। আরে আরে মিতু, এসব কি করছো? মিতু সারো বলছি আমায়। আবির, আমি বাসায় যেতে চাই না, প্লিজ তোমার বুকে আমায় একটু জায়গা দাও। আমি ভুল মানুষের পিছনে ছুটতে ছুটতে
এখন বুঝেছি আসলে প্রকৃত ভালোবাসা কাকে বলে। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার আপন করে নাও প্লিজ আবির। সি মিতু, এসব কি বলছো তুমি? আর আমাকে সারবে কি? সবাই এসে দেখে ফেললে আজকে আবার উল্টোপাল্টা কিছু বুঝে বসবে। স্যারও বলছি। মিতু আমাকে ছেড়ে দিয়ে বলল, আবির, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য, স্বামীর হক নষ্ট না করার জন্য ওই দিন অপুকে বিয়ে করে বাসর রাতেও স্পর্শ করতে দেইনি। আমার জীবনে শুধু এখন দুইটা লক্ষ্য, এক তোমার বউ হওয়া আর নয়তো মরে যাওয়া। দেখো মিতু, পাগলামি করো না, মাথা থেকে সব ভূত ঝেড়ে ফেলো। আমি যা বলছি তাই করব। মিতু চোখের জল নিয়ে চলে গেল। আমি ওর পেছন পেছন এসে ওদেরকে বাই জানালাম। ওরা সবাই চলে গেল। আমার বাসায় ঢুকতে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন বাসাটা আনন্দে ভরপুর ছিল। মামা ভাগ্নে সবাইকে নিয়ে সারাক্ষণ মজা করতাম। বাসায় কত চিল্লাচিল্লি হতো। আর আজকে যেন বাসাটা নীরবতায় রূপ নিল। আমি রুমে চলে গেলাম। মিতু আমাকে পাওয়ার জন্য আবার উল্টাপাল্টা কিছু করে বসবে না তো? আবার ও আবার আপুর সংসারের ঝামেলা পাকিয়ে দেবে না তো? এসব ভাবতে আমার খুব টেনশন হতে লাগলো। আমি একটু শুয়ে পড়লাম। একটু পর অনু ফোন দিল। একটু কথা না বলে আমি অনুকে ফোনটা কেটে দিতে বললাম। অনু ফোন কাটলে আমি ভাবছি মিতুর বিষয়টা অনুকে কি বলবো আমি, নাকি বলবো না, বুঝছি না। একবার ভাবলাম মিতুর বিষয়টা অনুকে না বলে মাসুদ ভাইকে বলে দেখি, কিন্তু আবার ভাবলাম আজকে সবেমাত্র আপুকে মাসুদ ভাই ওনার বাসায় নিয়ে গেছেন, এখন আবার এইসব কথা বলা কি ঠিক হবে? না থাক, মাসুদ ভাইকে বলা যাবে না। কি করব কিছু বুঝছি না। এমন সময় অনু আবার ফোন করলো। অনু বলো। আচ্ছা আবির, তোমার কি কিছু হয়েছে? কই কি হবে, কিছু না তো। আবির প্লিজ বলো আমায়। আরে কি হবে, কিছুই না। মাসুদ ভাই এসেছিলেন, আপুকে নিয়ে গেলেন। তার মানে আপুকে মাসুদ ভাইয়া মেনে নিয়েছেন আবির? হুম। এ তো খুশির খবর আবির। মন খারাপ মনে হচ্ছে কেন তাহলে তোমার? আপু চলে গেল। আমার ভাগ্নেটার সাথে কত মজা করতাম, আজকে ও নাই, তাই একটু খারাপ লাগছে আর কি। ও আচ্ছা। অনু, কালকে ফ্রি আছো? চলো না কালকে একটু একসাথে কোথাও ঘুরে যাই। আচ্ছা ফ্রি আছি। তাহলে কাল তো অফিস ছুটি, সকাল সকাল বার হয়ে যাব তাহলে। অনু ঠিক আছে বললো। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। পরের দিন গাড়ি নিয়ে অনুর বাসের সামনে চলে গেলাম। অনুকে নিয়ে চললাম ঘুরতে। একটু ঘোরাঘুরি করার পর এক দোকানের পাশে একটি গাছের নিচে বসলাম। দোকানদারকে দুটা চা দিতে বললাম। চা খেতে গেলে অনু বলল, চা পরে খাবে, আগে এগুলো খেয়ে নাও। তার মানে আজকেও তুমি রান্না করে নিয়ে এসেছো অনু? ভয় পেও না, আমি আজকে তোমাকে খাইয়ে দিতে চাইবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনুর হাতে রান্না করা খাবারগুলো খেলাম। বেশ ভালোই রান্না করছে অনু, তাই ওকে ধন্যবাদ জানালাম। খাওয়া দাওয়া শেষ। হঠাৎ আপু ফোন দিল। আপু কেমন আছিস? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? ভালো। আপু ভাগনা কি করছে? ভাই আর বলিস না, আসার পর থেকে তোর ভাগ্নে শুধু মামা মামা করছে। কালিয়া একটু বেরিয়ে যা। আচ্ছা আপু, অনুকে নিয়ে আসবো সাথে। আচ্ছা কাল আসিস তাহলে। বলে ফোনটা রেখে দিলাম। অনু চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর কালকে চলো আপুর বাসায় ঘুরে আসি। আচ্ছা। অনুকে নিয়ে গাড়িতে আসছি আর ভাবছি না মিতুর বিষয়টা অনুকে বলেই দিই তাহলে। মিতুর বিষয়ে অনুকে সব খুলে বললাম। মিতু যে আমার বান্ধবী, আমার ভাবতেই অবাক লাগে। আমি ওর বান্ধবী ছিলাম। দেখো অনু, আজকে সব সমস্যা ও ভুলের সমাধান হয়েছে, কিন্তু মিতুর জন্য মনে হয় আবার নতুন করে সমস্যার সৃষ্টি হবে। না আবির, কিছু হবে না। মিতুকে আপুর সাথে মিলিয়ে দিলেই তো কিছু হবে না, সব সমস্যার সমাধান। তুমি ঠিক বলেছো, কিন্তু একবার ভেবে দেখেছো কি আমার এক হাতে আপুর পুনরায় ফিরে পাওয়ার সংসার, আর অন্য হাতে মিতুর ভালোবাসা নামের পাগলামি। একটু এদিক সেদিক হলেই তো আবার আপুর সংসারটা ভেঙে যাবে অনু। তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছুই হবে না আবির। না হলে ভালো হবে অনু। অনুর বাসার সামনে পৌঁছে অনুকে নামিয়ে দিলাম। বাসায় এসে রুমে বসে আছি। হঠাৎ আব্বু আমার রুমে আসলো। আব্বু কিছু বলবা? না মানে তোর আপু তো চলে গেল, এবার তুই বাসায় একজনকে নিয়ে আয়, বাসাটি খালি খালি লাগছে বড়। আব্বু কাকে আনবো বুঝলাম না। তোর মা বলছিল তুই বিয়ে কর, আর তুই নাকি অনুকে পছন্দ করিস। আমরা কি ওর পরিবারের সাথে কথা বলবো? আব্বুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ উত্তর দিলাম। তাহলে বাবা আমরা কালকেই যাই অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে, কি বলিস?
আব্বু কালকে নয়, তোমরা বরং এক সপ্তাহ পরে যাও। আচ্ছা, তুই যা বলবি তাই হবে। পরের দিন অফিস গেলাম। যাওয়ার সময় অনুকে ফোন করে বললাম দুপুর টাইমে আমি অফিস থেকে ডিরেক্ট তোমার বাসার সামনে যাব, ওখান থেকে আমরা আপুর বাসায় রওনা দেবো, তাই তুমি দুপুরের দিকে রেডি থেকো। অনু আচ্ছা ঠিক আছে বললো। দুপুরের দিকে অফিস হতে রওনা দিলাম। একটা চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ির থেকে চা খাচ্ছি নেমে, এমন সময় অপু কোথা থেকে যেন হাজির। অপু কেমন আছো? আসি কোনো রকম, তুমি? ভালো আছি অপু। তা আজকাল একাই থাকো নাকি? তোমার বন্ধুরা সব কোথায়? বাদ দাও ওদের কথা, সবাই বিয়ে করে সংসারমুখী হয়ে গিয়েছে। আমি কপাল পোড়া, সবসময় একা একাই ঘুরি। মামা আর এক কাপ চা দেন। চলো অপু ভেতরে গিয়ে বসি, বলে অপুর সাথে দোকানের ভেতরে গিয়ে বসলাম। আচ্ছা অপু, মনে কিছু না করলে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? আরে কি মনে করবো বলো, তুমি কি বলতে চাও? আচ্ছা, তুমি কি মৃদুকে সত্যি ভালোবাসো অপু? আসলে একসময় আমি মৃত্যুর দেহ ও সহ সম্পত্তিকে ভালোবাসতাম, কিন্তু যেদিন আমি বিয়ে করেছিলাম ওদিন সত্যি আমি ওকে নিজের বউ করে নিতে চেয়েছিলাম লোভ লালসা ছেড়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু বাসর রাতে কি থেকে কি হয়ে গেল ওই সব। অপুর চোখে দুফোঁটা জল দেখে বুঝলাম আগের অপু আর এখনকার অপু এক নয়, ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে অপু, তুমি মৃতুকে এখনো মিস করো আর ভালোবাসো, তাই না অপু? অপু মাথা নাড়িয়ে বলল, কিন্তু তাতে আমার কি লাভ? মৃত্যুকে আমি হারিয়ে ফেলেছি। অনেকবার ওর সাথে যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু মৃত্যু করেনি। ও আমি এখন ঘৃণা করে শুধু। দেখো অপু, মনে বিশ্বাস রাখো, তুমি যদি মৃতুকে সত্যি এখনো ভালোবাসো তাহলে তুমি মৃতুকে অবশ্যই ফিরে পাবা। সেটা সময়ই বলে দেবে। আমার ফোনটা হঠাৎ বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি অনু ফোন করছে। 1 মিনিট অপু। নানু বলো। এই কখন যাবা আবির? আমি সেই কখন থেকে বার হয়ে বসে আছি। আচ্ছা আমি আসছি, একটু অপেক্ষা করো। ফোন কেটে দিয়ে দোকানের ভেতরে গেলাম। আচ্ছা অপু, আজ চলি তাহলে, অন্য একদিন আবার কথা হবে। আমি চায়ের বিল দিতে গেলে অপু আমাকে বিল না দিতে দিয়েও ও বিল পে করে দিল। আমি গাড়ি নিয়ে এসে অনুর বাসার সামনে গাড়ি থামিয়ে অনুকে ফোন দিলাম। আসছি, একটু দাঁড়াও। 2 মিনিট পর অনু বাসা থেকে বের হয়ে আসলো। ও বার হতেই আমি হা করে তাকিয়ে রইলাম। বাহ, বেশ ভালোই লাগে তো অনুকে শাড়িতে। শাড়ি পরা দেখে অনু দেখি পিঁপড়ার মতো আস্তে আস্তে হেঁটে আসছে। ওর হাঁটা দেখে আমি হা হা করে হেসে দিলাম। আমার হাসি দেখে অনু গাড়ির কাছে এসে জানালা দিয়ে বলল, এই শোনো, একদম হাসবা না বলে দিলাম। প্রথমবার শাড়ি পরেছি। আচ্ছা ওঠো। অনু শাড়িতে তোমাকে বেশ সুন্দর লাগছে। তাই নাকি? ধন্যবাদ মিস্টার। মনে হচ্ছে কি জানো অনু, মনে হচ্ছে তুমি বিয়ে করা কার যেন বউ। কার বউ মানে? তোমার বউ আমি, তোমার ফিউচার বউ আমি। অনু আসার সময় একটা দোকানে অপুর সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা। অনু, অপু তো অনেক পরিবর্তন হয়ে গেছে। অপু এখন মন থেকে মৃতুকে ভালোবাসে। ও তাহলে তো ভালোই হবে, মৃতুর সাথে আপুকে আমরা মিল করে দিব। কিন্তু মৃতুকে রাজি করতে পারবো কি আমরা? অবশ্যই পারবো আবির। আচ্ছা আবির শোনো না একটা কথা। বলো অনু। আবির, তুমি আমাকে কবে তোমার বউ করে নিবা? খুব শীঘ্রই তোমাকে বউ করে নেব আমি। আব্বু আজকে সকালে তোমার আর আমার বিয়ের বিষয়ে কথা বলছিল। আগামী সপ্তাহে আমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাবে। কি বলো আবির, সত্যি? সত্যি। না বাবু। আমি কিছু বুঝে ওঠার আগেই অনু আমাকে পুরো 10 সেকেন্ডের একটা চুমু আমার গালে বসিয়ে দিল। অনুকে আমি একটা ঝাঁকি দিয়ে বললাম, এসব কি অনু? দেখ, তুমি একদম আনরোম্যান্টিক আবির। আমার হবু বরকে আমি চুমু দিয়েছি, তাতে কি হয়েছে? দেখো অনু, বিয়ের আগে এসব রোমান্টিকতা মানে লুচ্চামি করা হারাম। আমি চাই না বিয়ের আগে তোমাকে স্পর্শ করে দেখতে, রোমান্টিকতা নামে এমন নষ্টামি করতে। আর তুমি সবসময় আমাকে আনরোম্যান্টিক বলো, তাই না? আগে বউ হও, তারপর বুঝবে আমি আনরোম্যান্টিক নাকি রোম্যান্টিক। সারাদিন শাড়ির আঁচল টানবো। ও আচ্ছা তাই, আমিও দেখবো তাহলে। আপুর বাসায় পৌঁছে গেলাম। গেটে গিয়ে 2টা হর্ন দিতে দারোয়ান গেট খুলে দিল। আমি গাড়ির জানালা দিয়ে মাথা বার করে বললাম, কেমন আছেন চাচা? ভালো। তুমি কেমন আছো? বলতে গিয়ে চাচার মুখে কথাটা আটকে গেল, কেন আমাকে এভাবে দেখে হয়তো উনি অবাক হয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতেই আপু ভাগ্নেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। আমার গুলুমুলু ভাগ্নেটা কেমন আছে বলে ভাগ্নেকে কোলে নিলাম। ওর সাথে আপু গল্প করতে করতে আমার পেছনে আসছে, আর আমি ভাগ্নেকে কোলে নিয়ে আগে বাসায় ঢুকলাম।
আমাকে দেখে মিতু অনেক খুশি হলো, কিন্তু ওর খুশি ভরা মুখটা নিমেষেই কালো হয়ে গেল। আপুর সাথে অনুকে দেখে মিতু হয়তো ভেবেছে আমি আর অনু মনে হয় বিয়ে করে ফেলেছি। মিতুকে নাস্তার ব্যবস্থা করার জন্য আপু ইশারা করলো, কিন্তু মিতু আপুর কথা না শুনে দাঁড়িয়ে রইলো। তাই আপু আমাদের বসতে দিয়ে নাস্তার ব্যবস্থা করতে চলে গেলেন। আমিও অনু বসলাম, মিতুকে অনু বসতে বললো, কিন্তু মিতু অনুকে ডেকে নিয়ে একটু সাইডে গেল। একটু পর অনু আসলে আমি জানতে চাইলাম মিতু ওকে কি বললো। অনু একটু মুচকে হাসি দিয়ে বলল, মিতু ভেবেছে তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই আমাকে ডেকে বলল যে আমরা কবে বিয়ে করেছি। ও তা তুমি কি বলে অনু? আমি বলেছি বিয়ে করিনি, তবে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। ও শোনো অনু, মিতু হয়তো আমার কথা নাও বিশ্বাস করতে পারে, তাই তুমি মিতুকে সব খুলে বলবা, তোমার আমার ভালোবাসার কথা বলবা। আশা করি ও একজন মেয়ে হয়ে তোমার সব কথাও বুঝবে, আর ওপর বিষয়টাও মিতুকে বলবা। আবির, সব বলবো আমি আজকেই। মিতুকে সব বললে কেমন হয় আবির? আজকে তো বলতে হবে, কারণ আমরা তো সন্ধ্যার দিকে বাসায় চলে যাব। আবির, আমার মনে হয় তোমার আপুকেও আমাদের সব জানানো উচিত। অনু, আপু নাস্তা নিয়ে আসলে আমি আপুকে সব বলবো, আর তুমি নাস্তা শেষ হলে মিতুকে বলবা। আচ্ছা আবির। একটু পর আপু নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা খেতে খেতে আপুকে সব কথা খুলে বললাম। আপু সব কথা শুনে বলল, ভাই, মিতু সব মেনে নিল, তো দুলা ভাই কি আবার অপুকে মেনে নিবেন অপুর আর মিতুর সম্পর্কটাকে আবার? আপু আমি কিছু জানি না, দুলাভাইকে কিভাবে রাজি করাবে সেটা তোর দায়িত্ব। আচ্ছা ভাই, তো দুলা ভাই বাসায় ফিরলে আমি সব কথা খুলে বলবো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেল। আপু একটু গল্প করে রান্না করতে চলে গেল। আমি ভাগনাকে করে নিয়ে অনুকে বললাম, অনু এখন যাও, মিতুর রুমে গিয়ে সব কথা ওকে বলো। আমার কথা মতো অনু মিতুর রুমে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, একবার যদি মিতু রাজি হয়ে যেত তাহলে অনেক খুশি হতাম। প্রায় 1 ঘন্টা পর অনু মিতুর রুম থেকে বার হলো। মিতু কি বলো অনু, ও কি রাজি হয়েছে? আবির, মিতু তোমাকে ওর রুমে ডাকলো। ও আচ্ছা। ভাগনাকে অনুর কাছে দিয়ে আমি মিতুর রুমে গেলাম। করে গলা ঝাড়া দিতেই মিতু আমার দিকে তাকালো। মিতু, আমাকে ডেকেছো তুমি? দেখেছি আবির। দেখো আবির, একবার আমার ভাইয়ের সংসার ভেঙে আমি যে পাপ করেছি তার সাজা আমি ঠিকই পেয়েছি। এখন আবার আমি তোমার আর অনুর মাঝে কাটা হয়ে দাঁড়াতে চাই না। তোমাকে ভালোবেসে হয়তো আমি তোমাকে নিজের করে পেলাম না, তবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থেকো, আমি এটাই চাই। ও ধন্যবাদ মিতু। কিন্তু আবির যে মানুষটা আমাকে একটুও ভালোবাসে না, তার সাথে আমি কিভাবে সংসার করব বলতে পারো তুমি? আগের অপু আর এখনকার অপু এক নয় মিতু। অপু এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু সত্যিই তোমাকে এখন মন থেকে চায়। বিশ্বাস না করলে তুমি একবার অপুর সাথে যোগাযোগ করে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি অপুর সাথে কথা বলে দেখব তাহলে। ধন্যবাদ মিতু। এখন তাহলে চলো বাইরে যাওয়া যাক, 3 জন একটু গল্প করি। আচ্ছা চলো। আমরা গল্প করছি, কিন্তু আমার মনে একটা আশঙ্কা লেগে রয়েছে। মাসুদ ভাই আবার যদি অপুকে মেনে না নেন তাহলে কি হবে? একটু পর আপু এসে বলল, রান্না শেষ, খাবে, চলো সবাই। খাওয়া দাওয়া শেষ করলাম। আপু অনেকবার থাকার জন্য বললেও আমি আর অনু না থেকে চলে আসলাম। আসার সময় আপুকে মাসুদ ভাইয়ের কাছে সব কথাগুলো বলার জন্য আবার মনে করে দিলাম। অনুকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। আজ সারা রাত আমার ঠিক মতো ঘুম আসলো না, শুধু একটাই টেনশন, মাসুদ ভাইয়া মানবেন তো? সকালের দিকে মাসুদ ভাইয়া ফোন দিলেন। ভাইয়া কেমন আছেন? ভালো। তা আবির, তোমার আপু বলল অপু নাকি এখন ভালো হয়ে গেছে, মিতুকে নাকি আবারও বউ করে নিতে চায়। ভাইয়া, আমি অপুর সাথে কথা বলেছি, অপু এখন সত্যি ভালো হয়ে গিয়েছে। আপনি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারেন। আচ্ছা আবির। উনি ফোনটা কেটে দিলেন। আমি অনেকটা খুশি হয়ে গেলাম, কেন মাসুদ ভাইয়া নিশ্চিত রাজি হয়ে যাবে। 2 দিন পর আপু ফোন করে জানালো, ভাই, সব ঠিকঠাক হয়ে গিয়েছে, অপুর পরিবার আজকে মিতুকে নিতে আসছে। আপুর কথা শুনে আমি এত খুশি হয়ে গেলাম তা বলে হয়তো বোঝাতে পারবো না। উনিকে ফোন করে জানলাম, অনু অনেক খুশি হলো। আব্বু আমাকে জানালে ওনারাও খুব খুশি হয়ে গেল। আব্বু বলল, বাবা, আমরা এখানে তাহলে অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে জানালাম। রুমে এসে অনুকে আবার ফোন দিতে যাব, কিন্তু 1 নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে? আমি অপু। আবির, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই। আবির, তোমার জন্য এবার আমি মিতুকে ফিরে পেলাম। আজকে আসো, আমার মা বাবা যাচ্ছে মিতুকে নিয়ে আসতে।
ও ভালো। অপু আমি যেতে পারছি না আর ধন্যবাদ দিয়ে ছোট করো না। আচ্ছা আবির। অপুর সাথে কথা বলা হয়ে গেলে এবার আমার অনুকে ফোন দিলাম। অনু বিয়ের প্রস্তাব নিয়ে কালকে আব্বু আম্মু তোমাদের বাসায় যাবেন। কি বলো সত্যি আবির? অনু, আর তোমার আব্বুর ফোন নাম্বারটা দাও। অনু ওনাকে ফোন করে জানিয়ে দেই আমি। আবির, ফোন করতে হবে না। আমি আব্বুকে তোমার আমার বিষয়ে সব বলে দিয়েছি, উনি রাজি আছেন। কি বলো তুমি এসব? সত্যি। আর শোনো, আব্বু বাসায় ফিরলে ওনাকে বলবো যে তোমরা কালকে আমাকে দেখতে আসবা। এই অনু, তুমি মেয়ে হয়ে তোমার আব্বুকে এসব কথা বলবা? এই হাসছো কেন? আব্বু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওনার কাছে আমি কিছু লুকাই না, বুঝেছো? ও আচ্ছা, ভালো তো। তাহলে এই আনরোম্যান্টিকটাই আমার বর হবে? আনরোম্যান্টিক কি রোম্যান্টিক? দাঁড়াও না, বিয়েটা হোক খালি, তারপর বুঝিয়ে দেবো। একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। আপুকে ফোন করে আসতে বললাম। পরের দিন সকালে আপু আসলেন। আপুকে নিয়ে আমরা অনুর বাসায় চলে গেলাম অনুকে দেখতে ও বিয়ের তারিখটা ঠিক করতে। সব ঠিকঠাক হয়ে গেল। এক সপ্তাহ পর অনুর সাথে আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। খুব ভালোভাবেই বিয়ের আয়োজনটা শেষ হয়ে গেল। বাসরাতে ঢুকে দেখি অনু লাল বেনারসি পরে মুখে ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে অনুর ঘোমটাটা সরালাম। মহানি এত লজ্জা কিসের? হ্যাঁ, এতদিন ভালোই তো আমাকে আনরোম্যান্টিক আনরোম্যান্টিক বলে চিল্লাইতা। চলো আজ বুঝিয়ে দিই আমি আনরোম্যান্টিক নাকি রোম্যান্টিক। আচ্ছা, আমিও দেখবো তোমার বাহাদুরি। অনু ও আমি নতুন জীবনে পা দিয়ে দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনু আয়নার সামনে চুল বাঁধছে। অনুকে এনে অনু চুলে দেখে আমি গিয়ে পেছন থেকে ওকে জোরে ধরলাম। এই কি করছো তুমি? ছাড়ো। কেন সারবো? বলে অনুকে কোলে তুলে নিয়ে ওকে একটা চুমু দিয়ে বেডে শুয়ে দিলাম। ওই এক্ষুনি আবার? মহারানী, আমি আনরোম্যান্টিক তাই না? রাতে তো বুঝিয়েছি, এখন আবার একটু বোঝাই দেই কেমন? আচ্ছা বাবু। কি আজ আবার বাবু বলে ডাকলে? অনুকে হাত তুলে চড় মারতে যাব, কিন্তু ওর মুখটা ভয়ে লুকে নিল। আমি চড় না মেরে ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। এভাবেই চলতে লাগলো আমাদের ভালোবাসার সুখের সংসার।